আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের অপেক্ষার পালা শেষ। অবশেষে এসএসসি 25 ব্যাচের জন্য আমার ফ্রি সমস্ত প্রজেক্টগুলো শুরু হতে যাচ্ছে। এই ক্লাসের মাধ্যমে আমি শুরু করতে যাচ্ছি। শুরুতে একটি কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু করব, যেটাতে তোমরা সবচেয়ে বেশি বেঁধে যাবা, আটকিয়ে যাবা, এবং এই চ্যাপ্টার থেকে মাস্ট এমসিকিউ আসবে এমনই একটা চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। আমরা আগামী যে জার্নি 25 ব্যাচের সাথে আমার এসএসসির কেমিস্ট্রি জার্নি, সেই জার্নিতে প্রথমে আমরা ওয়ান শট এমসিকিউ দেখব, অর্থাৎ এসএসসি এমসিকিউ হ্যাক্স দেখব, ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখব। এরপরে আমাদের ওয়ান শট সিকিউ ক্লাস আসবে, আর ঠিক পরীক্ষার আগ মোমেন্টে যে তোমাদের কেমিস্ট্রির ক এবং খ নাম্বার সমস্ত কোশ্চেনের ওয়ান শট ক্লাস দিব, দিয়ে আমি তোমাদের কেমিস্ট্রির প্রিপারেশনটাকে একদম 100-এ 100 গুছিয়ে দিব। এবং এই সমস্ত প্রত্যেকটা ক্লাসের ম্যাটেরিয়াল এবং সাজেশন তুমি পেয়ে যাবা আমাদের গ্রুপগুলোতে। কোন কোন গ্রুপে পাবা আমি তোমাকে একটু জাস্ট বলে দিই। আমাদের ব্রেকিং কেমিস্ট্রি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে আমরা আমাদের সমস্ত ম্যাটেরিয়ালগুলা, পিডিএফগুলা, সাজেশনগুলো আপলোড দিই। সো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা থাকবে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি টেলিগ্রাম চ্যানেল। সো সেই টেলিগ্রাম চ্যানেলে তুমি কিন্তু আমাদের এই ওয়ান শট ক্লাসগুলার পিডিএফ, সাজেশন সবকিছু পেয়ে যাবা। পাশাপাশি তুমি যদি চাও তোমার যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, বা তুমি নিজে ফেসবুকে যে সার্চ দিতে পারো আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপ চলে আসবে, সেই গ্রুপে তুমি আমাদের সাথে সরাসরি কানেক্ট হইতে পারো। সো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আমাদের এই ক্লাস জুড়ে অসাধারণ 70টা এমসিকিউ থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ডে আসা 70টা এমসিকিউ আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ 70টা এমসিকিউ তোমাদের জন্য সিলেক্ট করছি। এবং এই 70টা এমসিকিউ প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার থেকে আর তোমার একদমই বাদবে না। সো তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি 1x স্পিডে অল্প অল্প করে এই টোটাল এমসিকিউ গুলা আমার সাথে সলিউশন করো, বুঝে নাও, বেসিক গুলা অ্যানালাইসিস করে নাও। যদি সময় কম থাকে, রিভিশনের জন্য এই ক্লাসটি দেখো, তাহলে 1.25x বা 1.5x স্পিডে হলেও এই ক্লাসটি রিভিশন দাও। এবং তুমি যত বেশি তোমার ফ্রেন্ড সার্কেল আছে সবার সাথে এই ক্লাসগুলো শেয়ার করো। তুমি ক্লাসটা ধীরে সুস্থে করলে বুঝতে পারবা যে এই টোটাল ক্লাসে তোমার বেসিক কতটা ইমপ্রুভ হয়েছে এবং এই ক্লাসগুলো তোমার জন্য কতটা হেল্পফুল ছিল। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটা ভালো করে বোঝানো যায় তোমাদের জন্য সুন্দর করে এই ক্লাসগুলো বুঝিয়ে দিতে, এবং এই ক্লাসগুলা তোমাদের জন্য যাতে অনেক হেল্পফুল হয় সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে এবং রিসার্চ করে এগুলো সাজাচ্ছি। সো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে যে আমরা বন্ধন সম্পর্কে অনেক কিছুই বুঝি না, এবং এইটা হচ্ছে আমাদের ফুল কেমিস্ট্রির বেসিক। এটা তুমি যদি পারো বা শিখে যাও তাহলে কেমিস্ট্রির যে সমস্ত যৌগ আছে, কেমিস্ট্রির বেসিক জিনিসপত্রগুলো হ্যান্ডেল করার অ্যাবিলিটি তোমার তৈরি হয়ে যাবে। সো সেই অ্যাবিলিটি তৈরি করার জন্য যা যা যেভাবে লাগবে সেটাই আমরা টোটাল ক্লাস জুড়ে দেখব। প্রথমে আসো আমাদের এখানে বলতেছে কি, আমাদের এখানে বলতেছে যে CCl4, খেয়াল করো, CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে এই CCl4 যে যৌগটা আছে এর কেন্দ্রীয় পরমাণু কোনটা আমাকে দেখতে হবে। তো এইটাকে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী ভাঙি, দেখব কার্বনের 4 হাতে 4টা ক্লোরিন আছে। কেন্দ্রীয় পরমাণু সবসময় একটা হয়, এবং অন্যান্য পরমাণু সংখ্যা যদি বেশি হয় তাহলে তারা হচ্ছে সহযোগী পরমাণু হয়। কেন্দ্রীয় পরমাণু একটা হবে। সো একটা যদি কেন্দ্রীয় পরমাণু হয় তার মানে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। এবার এই কেন্দ্রীয় পরমাণুর বলছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত। তো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তুমি যদি চিন্তা করো, কার্বনে বেসিক্যালি 6টা ইলেকট্রন থাকে। এই 6টা ইলেকট্রনের প্রথম স্তরে 2টা যায় আর পরের স্তরে 4টা যায়। এই যে পরের স্তরে 4টা গেল, চিন্তা করো এই পরের স্তরে 4টা ইলেকট্রন আবার একটা কাহিনী করে। কি কাহিনী? দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন। কার্বনের 4 হাতে 4টা ইলেকট্রন আছে। সেই 4টা ইলেকট্রন আবার 4টা ক্লোরিনের সাথে, চিন্তা করো এখানে ভালো করে দেখো, 4টা ক্লোরিনের সাথে, এই ক্লোরিনের সাথে একটা বন্ড, এই ক্লোরিনের সাথে একটা বন্ড, এই ক্লোরিনের সাথে একটা বন্ড, এই ক্লোরিনের সাথে একটা বন্ড তৈরি করে। তার মানে এখন এই কার্বন বহিস্থ স্তরে খেয়াল করে দেখো 2টা 4টা 6টা 8টা ইলেকট্রন পেয়ে গেছে। তাহলে ইনিশিয়ালি কার্বনে ইলেকট্রন ছিল বহিস্থ স্তরে 4টা, কিন্তু বন্ধন গঠনের পরে এই কিন্তু 4-এর সাথে আরো 4টা ইলেকট্রন নিয়ে আসছে। কই থেকে নিয়ে আসছে? ক্লোরিন গুলো থেকে নিয়ে আসছে। সো ক্লোরিন গুলো থেকে নিয়ে আসার কারণে এখন আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কতগুলা? টোটাল 8টা। তাহলে এই জায়গাতে আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা পাচ্ছি 8। তাহলে আমাদের কারেক্ট আনসার কত হবে? কারেক্ট আনসার হবে 8।
দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এই জায়গার বেসিক। তাহলে এই CCl4 পরমাণু থেকে যদি আমাদের প্রশ্ন আসে, আমরা কি ভুল করব? আর কখনোই ভুল করা যাবে না। এই যেভাবে আমি অ্যানালাইসিস করে দেখাইলাম, এভাবেই তুমি খাতা কলমে প্র্যাকটিস করবা, বুঝে বুঝে আমার মতো করে। আমি যেভাবে তোমাকে বুঝালাম, তুমি তোমার নিজেকে এইভাবেই বুঝাবা, ব্যাখ্যা করবা নিজের কাছে নিজে, দেখবা আর কখনোই ভুল করবা না। বুঝতে পারছো না? ইয়েস, আমরা এইটা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো চলো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। পরবর্তী এমসিকিউ দেখো, বলছে আমাদের পরবর্তী এমসিকিউ, জেনন এর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি? সো আমাদের এই জায়গাতে মনে রাখা লাগবে, জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস। কি বলতো? নিষ্ক্রিয় গ্যাস। জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস। এখন নিষ্ক্রিয় গ্যাস জেনন, এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো আমাদের পর্যায় সারণী, এই পর্যায় সারণীর গ্রুপ 18 যারা আছে এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কারা কারা আছে? হিলিয়াম, নিয়ন, তারপরে আর্গন, তারপরে হচ্ছে জেনন, রেডন, ক্রিপ্টন। এরা সবাই আমাদের সেই কাঙ্ক্ষিত নিষ্ক্রিয় গ্যাস। তাহলে গ্রুপ 18 এই যে যৌগগুলো আছে এরা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তুমি যদি দেখো, হিলিয়ামের থাকে হচ্ছে 2টা, বাকি সবার বহিস্থ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, মানে এরা অষ্টক ফিল আপ করে। তাহলে দেখো হিলিয়াম শুধু এইটা শুধু ডুয়েট ফিল আপ করে, আর বাকি সবাই অক্টেট ফিল আপ করে। বাকি সবাই কি করে? অক্টেট ফিল আপ করে। তাহলে ডুয়েট মানে 2টা ফিল আপ করে, আর বাকি সবাই অক্টেট ফিল আপ করে, মানে 8টা ফিল আপ করে। তার মানে এখানে এই জেননের বহিস্থ কক্ষপথে তুমি যদি ইলেকট্রন দেখো, সেই ইলেকট্রন সংখ্যা হবে কত? 8টি। পারবো না এটা? একদম সিম্পল, একদম সিম্পল জিনিসপত্র ইনশাল্লাহ আমাদের শিখে নিতে হবে। এবার আসো পরবর্তী কোশ্চেনে আমরা যাই। পরবর্তী কোশ্চেন বলছে যে আমাদের কাছে অক্সিজেনের এই 3টা অপশন দিছে, কোনটা কারেক্ট? তো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6, একটু আমরা মিলাইনি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6 কিনা। আমাদের একটা বেসিক অক্সিজেন হচ্ছে O, এর ইলেকট্রন থাকে 8টা। ইলেকট্রন বিন্যাস করলে দেখো 1s2 2s2 2p4। তো খেয়াল করে দেখো 1s2 2s2 2p4, এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে প্রথম অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অরবিটাল। সো দ্বিতীয় অরবিটাল আমাদের যোজ্যতা তৈরি করে। দ্বিতীয় অরবিটালে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন টোটাল কত দেখো? 2 আর 4 মিলে 6। সো 6টা ইলেকট্রন হইলে এখানে আমাদের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত আসছে? 6 আসছে। দেখো যোজ্যতা ইলেকট্রন কত? 6। তাহলে যোজ্যতা ইলেকট্রন 6 হলে তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা যোজ্যতা ইলেকট্রন 6 কারেক্ট অ্যান্সার পাচ্ছি। এবার বলছে দেখো অণুর জারক পদার্থ। অণু জারক পদার্থ মানে কি? অক্সিজেনের ক্ষেত্রে অণুটা একটা জারক। জারক মানে যে জারণ করতে পারে, তাই না? জারণ করতে পারে। সো এটা মনে রাখবা, এটা মনে রাখবা, জারক বিজারক জারণ বিজারণ এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা তোমরা বড় হয়ে শিখবা। আপাতত শুধু এইটুকু মনে রাখো যে অক্সিজেন আমাদের এখানে জারক পদার্থ হিসেবে কাজ করে। ঠিক আছে? অক্সিজেন আমাদের এখানে জারক পদার্থ হিসেবে কাজ করে, সমস্যা নেই। এবার বলছে দেখো অণুতে বন্ধন জোড় ইলেকট্রন 2টি। সো অণুতে বন্ধন জোড় ইলেকট্রন 2টি, এর মানে কি? দেখো অক্সিজেন অণু যখন নিবা তখন অক্সিজেন অণু মানে হচ্ছে O2। O2 মানে হচ্ছে O বন্ড O। এখন প্রবলেম হইতেছে অক্সিজেন ডাবল বন্ডে থাকে। অক্সিজেন কি? ডাবল বন্ডে থাকে। তো ডাবল বন্ডে থাকলে এই অক্সিজেনের এখানে 2টা ইলেকট্রন থাকে, অক্সিজেনের এখানে 2টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো তো এখানে এক জোড়া, এখানে এক জোড়া, বা এখানে এক জোড়া, এখানে এক জোড়া। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা দাঁড়াচ্ছে? দেখো তো জোড় হচ্ছে 2টা না? 2টা। তার মানে এখানে আমাদের 3টাই কারেক্ট আনসার। আমরা অপশন ডি দাগাইতে পারবো কারেক্ট আনসার। চমৎকার ক্লাস না? চমৎকার ক্লাস, চমৎকার বেসিক। এই জিনিসপত্রগুলো আমাদের জানতে হবে। ওকে, এবার বলছে দেখো 4 নাম্বার এমসিকিউ, বিএন এ নাইট্রোজেনের যোজনী কত? বিএন এ নাইট্রোজেনের যোজনী কত? বিএন এ আসলে আমাদের কি আছে? বোরন আছে এবং নাইট্রোজেন আছে। সো বিএন এ বোরন এবং নাইট্রোজেন আছে। বোরনে ইলেকট্রন সংখ্যা কত? 5। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 7। সো ইলেকট্রন বিন্যাস করলে দেখো 1s2 2s2 2s2 2p1। নাইট্রোজেনে দেখো 1s2 2s2 2p3। সো চিন্তা করো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের টোটাল ইলেকট্রন আছে হচ্ছে 3টা। তাহলে আমাদের আর প্রয়োজন কয়টা? খেয়াল করো তো। বোরনের ক্ষেত্রে প্রয়োজন আমাদের 5টা। এখানে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে টোটাল আছে হচ্ছে 5টা, প্রয়োজন কত? 3টা। তো খেয়াল করলে দেখবা এই জায়গায় যে 3টা আছে এই 3টাকে সে ছাড়তে পারে, আর এখানে 5টা বেশি আছে, 5টা ছাড়তে পারে না, সে 3টা গ্রহণ করতে পারে। তাহলে বোরনের ক্ষেত্রে সে 3টা ছাড়বে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে সে 3টা গ্রহণ করবে। তাহলে এ ছাড়বে আর এ কি করবে? গ্রহণ করবে। তাহলে দেখো তো 3টা ছাড়লে 3টা গ্রহণ করলে বেসিক্যালি এই যৌগটা হবে হচ্ছে B3N3।
এই যৌগটা হবে B3N3, একজন ছাড়বে একজন গ্রহণ করবে, তাহলে যৌগটা আমরা পাইলাম B3N3। খেয়াল করো, যৌগটা আমরা পাইলাম B3N3। এই B3N3 যৌগ থেকে আমরা 3টাকে কমন নিয়ে Bn বলে ফেলছি। আসলে এই যৌগে বোরনের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় 3, তার মানে আমরা এখান থেকে কারেক্ট অ্যান্সার দাগাইতে পারতেছি যোজনী হবে কত? 3। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 3। ওকে, পরে আসো, পরে দেখি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত। নিষ্ক্রিয় গ্যাস কারা আমরা দেখছি গ্রুপ 18 যারা আছে এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কারা কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে জেনন, রেডন, ক্রিপ্টন, এরা আছে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। সো এই নিষ্ক্রিয় গ্যাস যারা আছে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলা এরা সবাই কোনো বন্ধন গঠনে অংশ নেয় না। তাহলে এর জন্য আমাদের বেসিক শিখতে হবে কি, এরা কি করে? বন্ধন গঠনে অংশ নেয় না, বন্ধন গঠনে অংশ নেয় না, অংশ নেয় না, এই বেসিকটা শিখে রাখবা। আর যারা বন্ধন গঠনে অংশ নেয় না তাদের যোজনী ধরা হয়, যোজনী ধরা হয় 0। ঠিক আছে, তাহলে 0 যোজনী কখন? যখন তারা বন্ধন গঠনে অংশ নিবে না। তার মানে এখানে আমরা দাগাবো হচ্ছে 0। সো এখানে নিষ্ক্রিয় গ্যাস না বলে এর ভিতরে যে কোনো একটা যদি বলতো তাও 0 লিখতাম, আবার নিষ্ক্রিয় গ্যাস বললেও আমরা এখানে 0ই লিখতাম। ক্লিয়ার হয়েছে না? আশা করি আমাদের এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা পরের অংশে যাই। বলছে কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজ্যতা মানে হচ্ছে পরিবর্তন হয়, মানে চেঞ্জ হয়, সেম থাকে না। কখনো 2 দেখাবে, কখনো 4 দেখাবে, কখনো 6 দেখাবে। তাহলে এটা কি ফিক্স নাকি পরিবর্তন? পরিবর্তন। পরিবর্তন মানে হচ্ছে চেঞ্জ হবে। এখন যদি কারোর একাধিক থাকে তাহলে সে পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল কথাটার আরেকটা মানে হচ্ছে একাধিক, একাধিক যোজ্যতা। তো একাধিক যোজ্যতা যদি কারোর থাকে, একাধিক যোজ্যতা যদি কারোর থাকে তাহলে সেটা হচ্ছে পরিবর্তনশীল। এবার দেখো আমরা যদি একটু দেখি, ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম 2+ হয়, তাহলে এর যোজ্যতা শুধু 2। অ্যালুমিনিয়ামের জন্য অ্যালুমিনিয়াম 3+ হয়, এর যোজ্যতা শুধু 3। আয়রনের জন্য প্রবলেম হইতেছে, আয়রন 2+ হয়, আয়রন 2+ হয়, আয়রন 3+ হয়। তার মানে খেয়াল করো আয়রনের যোজ্যতা 2 এবং 3। এখন দেখো 2 এবং 3 হওয়া মানে কি একাধিক না? একাধিক হলে আয়রন হচ্ছে আমাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। জিঙ্কের কথা বলো তো, জিঙ্কের ক্ষেত্রে দেখবা জিঙ্ক 2+ হয়, তার মানে যোজ্যতা শুধু 2। তার মানে এখানে আমাদের পরিবর্তনশীল যোজ্যতা কে দেখাচ্ছে? আয়রন দেখাচ্ছে। আয়রন দেখাচ্ছে কত কত? 2 এবং 3। ক্লিয়ার হয়েছে জিনিসটা? একদম ক্লিয়ার করতে হবে, একদম ক্লিয়ার করতে হবে, এন্ড কোনোভাবেই ভুল করা যাবে না। গ্রেট, চলো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। দেখো বলছে কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে। ওই যে একাধিক যোজনী মানে হচ্ছে পরিবর্তনশীল যোজনী। কথাগুলা মাথায় রাখবা, এটা হচ্ছে কিওয়ার্ড, মেইন ওয়ার্ড। যেই ওয়ার্ডটা মাথায় রাখলে তুমি পারবা। তাহলে এখানে আমরা খুঁজবো যে একাধিক যোজনী কে প্রদর্শন করে। দেখো অক্সিজেনের ক্ষেত্রে এর যোজনী যদি দিকে আমরা তাকাই, অক্সিজেনের টোটাল ইলেকট্রন কত? 2, তা 8। তাহলে এখানে হচ্ছে 2, 6, 8, তাহলে এর যোজ্যতা আসে শুধুমাত্র 2। ফসফরাসের ক্ষেত্রে আমাদের টোটাল ইলেকট্রন 15, এই 15কে ভাঙলে আমরা 2 আর 10, 5, 15 পাই। এই ফসফরাসের ক্ষেত্রে যোজ্যতা কখনো 3 আসে, কখনো 5 আসে। সো এই ফসফরাস পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে। ফসফরাস এর ভিতরে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে। সোডিয়াম 1 দেখায়, ফ্লোরিনও 1 দেখায়। ঠিক আছে, সোডিয়াম 1 দেখায়, ফ্লোরিনও 1 দেখায়। তার মানে এই কয়েকটা যৌগের ভিতরে পরিবর্তনশীল যোজ্যতা কে দেখায়? ফসফরাস দেখায়। তাহলে আমরা কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখাই এরকম 2টা যৌগ শিখছি। আগের স্লাইডে শিখলাম আয়রন, এখনকার স্লাইডে শিখলাম ফসফরাস। এই 2টা আমাদের মনে রাখতে হবে। আগের স্লাইডে শিখছি আয়রন, এই স্লাইডে শিখছি কি? ফসফরাস। আমাদের মাস্ট মনে রাখতে হবে। গ্রেট, এবার আসো আমরা পরবর্তী অংশে যাই। বলছে দেখো SF4 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী কত? এখানে আমাদের একটা নতুন বেসিক শেখা লাগবে, আমার সাথে সাথে শুনবা, জিনিসটা বুঝবা। আমাদের বেসিকটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী এই কথাটার মানে হচ্ছে, সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস তোমার অ্যাক্টিভ যোজনী। হ্যাঁ, অ্যাক্টিভ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস অ্যাক্টিভ যোজনী। অ্যাক্টিভ কথাটার বাংলা যদি বলি, অ্যাক্টিভ কথাটার বাংলা যদি বলি সক্রিয়,
সক্রিয়। সক্রিয় কথাটা মানে কি? উপস্থিত, মানে ওই মৌলে যেটা উপস্থিত আছে সেটা। আবার বুঝবা, সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস অ্যাক্টিভ যোজনী বা উপস্থিত যোজনী। মনে রাখবা কিভাবে, সর্বোচ্চ যোজনী বলতে হাইয়েস্ট বুঝাই, অ্যাক্টিভ মানে এ বুঝাই, এ দিয়ে অ্যাক্টিভ, এইচ দিয়ে হাইয়েস্ট। সো এইচ মাইনাস এ, সুপ্ত যোজনী মানে হচ্ছে এইচ মাইনাস এ। এইচ মাইনাস এ মানে কি? হাইয়েস্ট মাইনাস অ্যাক্টিভ। এবার তুমি কিভাবে বুঝবা হাইয়েস্ট মাইনাস অ্যাক্টিভ কিভাবে হলো? খেয়াল করো, এখানে আমরা SF4 নিছি। কি নিছি? SF4। সো SF4 এটা হচ্ছে সালফার। সালফার ইলেকট্রন কয়টা? 16টা। ইলেকট্রন বিন্যাস করো, 2 8 10 আর 6 16। তার মানে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আমাদের 6টা। তার মানে সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী H = 6। এবার এখানে অ্যাক্টিভ কত খেয়াল করো তো, আমাদের যৌগটা তৈরি হয়েছে SF4। SF4 SF4 মানে বহিস্থ কক্ষপথে 4টা ফ্লোরিন গেছে, 4টা ফ্লোরিন গেছে। তার মানে 4টা ফ্লোরিনের জন্য যোজনী 4, যোজনী 4। এখন আমরা যদি সুপ্ত যোজনী দেখি তাহলে যাবে হচ্ছে 6 - 4 = 2। তার মানে এখান থেকে আমরা সুপ্ত যোজনী পাবো হচ্ছে 2। তাহলে আমরা দাগায়ে বের করতে পারবো সুপ্ত যোজনী কত। কারেক্ট আনসার 2। একদম চমৎকার জিনিস না? ইজি এবং চমৎকার জিনিস ভাইয়া। এই জিনিস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি এটাকে বলে দিচ্ছি 1 2 3 4 5 স্টার, 5 6 7 স্টার, যতগুলো দিতে পারো। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার মেইন বইয়ের কনসেপ্ট, কিন্তু মেইন বইতে এই রিলেটেড কোনো উদাহরণ দেয়া নেই। ফলে কি হবে, তুমি যদি মেইন বই একবার রিডিং পড়ো, কোশ্চেন সলভ না করো, তাহলে তুমি পারবা না। আর তুমি আমারই কোশ্চেন সলভ করো, এই একটা ক্লাস থেকে তুমি 4 থেকে 5টা MCQ কমন পাবা। 5টা MCQ কমন পাবা একটা ক্লাস থেকে, একটা ক্লাস থেকে 5টা MCQ, মানে বুঝতে পারছো হিউজ পরিমাণ ইম্প্যাক্ট। এবং এই যে বেসিক আমি তোমাকে শেখাচ্ছি, এই বেসিক তোমার সারা জীবন কেমিস্ট্রি পড়তে কাজে লাগবে। আমি কেমিস্ট্রি পড়ছি এবং পড়াচ্ছি বিগত 8 থেকে 9 বছর যাবত, 8 থেকে ক্লাস 9 থেকে শুরু করছি। সো এই কেমিস্ট্রি আমি এই যা যা শিখছি এগুলো আমার সব সময় কাজে লাগে। এবং এই চ্যাপ্টারটাই হচ্ছে তোমার কেমিস্ট্রির বেসিক কোর বলতে পারো। তো এই জিনিসপত্রগুলো ভালো করে শিখে রাখো। এবার আসো, আমাদের বলছে SF6 এর সুপ্ত যোজনী কত। আমরা একটু আগেই দেখে আসছি SF6 এর সুপ্ত যোজনী যখন আমি বের করতে যাব, আমরা দেখছি সালফারের ক্ষেত্রে 16টা ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাস করলে 2 8 6। তো এই 6 হচ্ছে আমার সর্বোচ্চ যোজনী। তার মানে হাইয়েস্ট আসছে হচ্ছে 6। এই জায়গাতে অ্যাক্টিভ কে আছে? অ্যাক্টিভ আছে হচ্ছে ফ্লোরিন। কয়টা ফ্লোরিন? 6টা ফ্লোরিন, তাই না? তার মানে অ্যাক্টিভ হচ্ছে 6। তার মানে এখন যদি আমি সুপ্ত যোজনী বের করতে চাই, সুপ্ত যোজনী বের করতে চাই হাইয়েস্ট মাইনাস অ্যাক্টিভ, মানে হাইয়েস্ট থেকে উপস্থিত বা অ্যাক্টিভ বাদ দিতে হবে। তাহলে দেখো হাইয়েস্ট দিলাম 6, অ্যাক্টিভ দিলাম 6, সুপ্ত যোজনী 0। তাহলে এখানে আমাদের সুপ্ত যোজনী কত আসবে? 0 আসবে। চমৎকার না জিনিসটা? খুবই চমৎকার, এন্ড আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা পরে আসো, দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড যোগে সালফারের সুপ্ত যোজনী কত? H2SO4 যোগে। সো এখানে এই যে H2SO4 খেয়াল করো, H2SO4 এই যোগে সালফারের সুপ্ত যোজনী চাইছে। তো সালফারের সুপ্ত যোজনী আমি কেমনে বের করব? দেখো ইনিশিয়ালি আমাদের আগে চিন্তা করতে হবে সালফার নিয়ে। সালফারের হচ্ছে 16টা। তার মানে আমাদের এটা ইলেকট্রন বিন্যাস করলে 2 8 6। তাহলে এই জায়গা থেকে আমি হাইয়েস্ট পাচ্ছি কয়টা? সালফারের জন্য হাইয়েস্ট পাচ্ছি হচ্ছে, সালফারের জন্য হাইয়েস্ট পাচ্ছি হচ্ছে 6টা। এবার এই যোগের দিকে তাকাই। এই যোগে যদি আমরা একটু জারণ মান বের করার চেষ্টা করি, তাহলে সালফারের জারণ মান কত আসে একটু দেখি। দেখো হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 1। তো 2টা হাইড্রোজেনের +2, সালফারের জন্য আমি x ধরে নিলাম। খেয়াল করো অক্সিজেনের জন্য -2, অক্সিজেন আছে 4টা, টোটাল মিলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, করলে দেখবা এখানে x = 4 দুগুণে 8, যে ওই সাইডে +8 হয়ে যায়, এই সাইডের -8 ওই সাইডে যে +8 হয়ে যায়, সেটা থেকে 2 বাদ দাও, এই 2 সাইডে যে মাইনাস হয়ে যায়, তাহলে কত আসে? কত আসে? H2SO4 এ আমাদের এখানে ভ্যালু আসে হচ্ছে +6, +6। তাহলে দেখো কত আসে। আবার দেখো খেয়াল করো, এই জিনিসটা বুঝবা, এই জিনিসটা বুঝতে অসুবিধা হলে হবে না। দেখো এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু কত? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, কেন্দ্রীয় পরমাণু সালফার। সেই সালফারের জারণ সংখ্যা আমি জানি না, তাহলে জারণ সংখ্যা বের করার যে বেসিক সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমি এখানে 2 বসালাম, এখানে x বসালাম, এখানে -2 এর সাথে 4টা পরমাণু 4 বসালাম, ক্যালকুলেশন করে x = 8 - 2 আসলো হচ্ছে +6। তার মানে এই জায়গা থেকে আমি এখন সুপ্ত যোজনী বের করতে যাব,
সুপ্ত যোজনী বের করতে যখন যাব তখন আমরা হাইয়েস্ট ভ্যালু নিব মাইনাস অ্যাক্টিভ নিব। হাইয়েস্ট দেখো 6, অ্যাক্টিভও 6, ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসে হচ্ছে 0। ক্যালকুলেশন করলে ভ্যালু কত আসে? 0। সো এখান থেকে আমরা অপশন এ পাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চমৎকার জিনিস না? খুবই চমৎকার জিনিস, এন্ড তোমাদের পারতে হবে জিনিসটা, ঠিক আছে? এটাও অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কঠিন যদি কোশ্চেন করে তাহলে এটা দিবে, কারণ এখানে দুইটা কনসেপ্ট আছে। সুপ্ত যোজনী কনসেপ্টের পাশাপাশি জারণ সংখ্যা বের করার কনসেপ্ট আছে। সো জারণ সংখ্যা বের করার কনসেপ্ট যেহেতু ইন্টিগ্রেটেড, তোমরা যেহেতু একটু ছোট ক্লাসে পড়ো, যদি তোমাদের কখনো কঠিন কোশ্চেন করে তখন এটা দিবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো H2S, এই সালফারের সুপ্ত যোজনী বের করতে বলছে। সো H2S এ আমরা একটু আগে দেখে আসছি সালফারের জন্য সুপ্ত যোজনীতে সালফারের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সর্বোচ্চ যোজনী কত? 6। এবার H2S এর ক্ষেত্রে অ্যাক্টিভ যোজনী কত, উপস্থিত যোজনী কত? দেখো আমরা যদি উপস্থিত যোজনী বের করতে চাই তাহলে এই যে ইয়াটা আছে না, হাইড্রোজেনটা আছে না, হাইড্রোজেনের জন্য +2 আর সালফারের জন্য x ইকুয়ালস টু 0, তাই না? ইকুয়ালস টু 0 H2S। সো এখান থেকে আমরা দেখো x ইকুয়ালস টু আমরা পাবো কত? x ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে -2, এটা আসার কথা, -2 +2 আসার কথা। হাইড্রোজেনকে আমাদের এখানে -1 ধরতে হবে, +2 আসার কথা, এখানে আমাদের -1 ধরতে হবে। এই জায়গাতে -1 ধরলে, এই জায়গাতে -1 ধরলে আমরা এখানে পাবো হচ্ছে -2। সো -2 + x মানে এখান থেকে পাবো হচ্ছে +2। তার মানে এখন তুমি যখন সুপ্ত যোজনী বের করবা, সুপ্ত যোজনী ইকুয়ালস টু আমরা জানি সর্বোচ্চ 6 মাইনাস অ্যাক্টিভ 2, তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ভ্যালু পাবো কত? 4। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো? সুপ্ত যোজনী পাবো 4। তাহলে এই জায়গাতে সালফারের ক্ষেত্রে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে +2, ঠিক আছে? আর সর্বোচ্চ কত পাচ্ছি? সর্বোচ্চ পাচ্ছি হচ্ছে 6। তাহলে দুইটার মাঝখানের যে পার্থক্য সেটা হচ্ছে সুপ্ত যোজনী, সেটা কত? সেটা আসতেছে 4। দেখো সুপ্ত যোজনীর কনসেপ্ট তুমি বইতে হয়তো এক লাইনে লেখা পাবা, কিন্তু এত প্র্যাকটিস তুমি পাবা না। এত প্র্যাকটিস তুমি কখন পাবা? যখন মিল্টন ভাইয়ার ক্লাস করবা। তুমি শিখবা কিভাবে? মিল্টন ভাইয়ার ক্লাস করলে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে আমি এভাবে ধরে ধরে দেখিয়ে দিব। এবং দেখো এই কোশ্চেনটা কতবার আসছে? 1 2 3 4 বার আসছে, 20 21 22 21 4 বার আসছে, মানে আবারও আসার সম্ভাবনা আছে, বুঝতে পারছো? তাহলে এই যে জিনিসপত্রগুলো শিখতে গেলে তোমাকে কি করতে হবে? মিল্টন ভাইয়ের ক্লাস করতে হবে। আর মিল্টন ভাইয়ের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে ভাইকে অবশ্যই সাপোর্ট করবা। তোমাদের যে কমিউনিটিগুলো আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে, স্কুল কলেজগুলো আছে, সেই জায়গাগুলোতে কি করবা? তুমি হচ্ছে ভাইয়ার ক্লাসগুলো তোমার যে ভালো লাগে সেটা একটু কাইন্ডলি বলবা, সবাইকে একটু বলে দিবা, কেমন? আর যদি আমাদের এই ব্রেকিং কেমিস্ট্রি টি-শার্ট তুমি উইন করতে চাও তাহলে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে যাবা, সেখানে দেখবা আমরা বেশ কিছু কন্টেস্ট নিচ্ছি। যেমন হচ্ছে আমার সামনেই কয়েকদিনের ভিতরে একটা টি-শার্ট, একটা কন্টেস্ট লঞ্চ হবে, সেটা হচ্ছে পর্যায় সারণী মুখস্থ বলতে হবে, কে 1 মিনিটে পর্যায় সারণীর কতগুলা মৌল বলতে পারে। এরকম আমরা 5 জনকে, টপ 5 জনকে তোমার টি-শার্ট দিব, এবং হচ্ছে যে প্রথম হবে তাকে আমরা 2000 টাকা প্রাইজ মানি দিব, ঠিক আছে? সো এই ধরনের কন্টেস্টে তুমি যদি পার্টিসিপেট করতে চাও, টাকা উইন করতে চাও, কিংবা হচ্ছে যে এমন চাও যে না তুমি টি-শার্ট জিতবা, এই সুন্দর সুন্দর টি-শার্ট গুলা জিতবা, তো তাহলে কি হবে? তুমি ওই চ্যানেল, এই গ্রুপগুলোতে একটু যাবা, ঠিক আছে? যে কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করবা, শেখাও হবে, এডুকেশনাল কন্টেন্টও আসবে, আবার তুমি উইন করতে পারবা। উইনের কিন্তু একটা মজাই আলাদা। আমাকে যদি কেউ ফ্রি টি-শার্ট দেয় আমার বাসায় পৌঁছিয়ে, আমার আলাদা একটা ভালো লাগবে, তাই না? সো তুমি ওই জায়গা থেকে অনেক বেনিফিটেড হবা। তো চলো আমরা পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ বলছে যে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের, এখানে সালফার হবে, সালফারের সুপ্ত যোজনী কত? সালফার ডাইঅক্সাইড মানে কি? আগে আমাদের শিখতে হবে সালফার ডাইঅক্সাইডের সংকেত। সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে SO2। এবার আমরা জানি যে সালফারের জন্য আমাদের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। এই জায়গাতে আমরা সালফার ডাইঅক্সাইডের সালফার যে আছে এর যোজনী যদি বের করতে চাই, সালফারের জন্য x ধরলাম, অক্সিজেনের জন্য -2, অক্সিজেন আছে 2টা, টোটাল যোজ্যতা হচ্ছে 0। সেখান থেকে ক্যালকুলেশন করলে x +4 আসে। তাহলে খেয়াল করো, সুপ্ত যোজনী যখন আমি বের করব, সুপ্ত যোজনীর জন্য সর্বোচ্চ হচ্ছে 6 আর অ্যাক্টিভ হচ্ছে 4, তাহলে বাদ দিলে আমরা পাবো হচ্ছে +2। তার মানে এখানে আমাদের বি নাম্বার হবে হচ্ছে কারেক্ট আনসার। বি নাম্বার কি রেকর্ড হচ্ছে না? বি নাম্বার হবে হচ্ছে কারেক্ট আনসার। বুঝি নাই কেন? না না, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট হবে, সমস্যা নেই। সো এখানে আমাদের কি হবে? আমাদের এখানে দেখো
2 হবে আমাদের কারেক্ট আনসার, সমস্যা নেই, ক্লাস নম্বর হলো সমস্যা নেই। এরপর আসো আমরা যদি পরের এমসিকিউ দেখি, পরের এমসিকিউ 13 নাম্বার, কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? দেখো এখানে কিন্তু কি বলছে, আমি যে কথাটা বলছি এখানে আমাদের তিনটা কনসেপ্ট, একটা হচ্ছে সুপ্ত, একটা হচ্ছে সর্বোচ্চ, আর একটা অ্যাক্টিভ বলছিলাম, তাই না? একটা কি বলছিলাম? অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ কথাটার বাংলা হচ্ছে সক্রিয়, সক্রিয়। তাহলে এই জায়গায় সক্রিয় মানে হচ্ছে এখানে উপস্থিত যোজনী কত। তাহলে কার্বন মনোঅক্সাইড মানে সিও, এই কার্বন মনোঅক্সাইড সিও এটা সক্রিয় মানে হচ্ছে, যদি আমরা একটু যোজনী হিসাব করি, কার্বনের জন্য আমরা ধরে নিলাম x, অক্সিজেনের জন্য আমরা -2 জানি, ক্যালকুলেশন করলে x ইকুয়ালস টু আমরা পাই +2, অর্থাৎ এই যৌগে কার্বনের যে +2 যোজনী আসে এটাই হচ্ছে আমার সক্রিয় যোজনী +2, এটাই হচ্ছে আমার সক্রিয় যোজনী +2। তো বুঝতে পারছি না? সিম্পল জিনিস, সক্রিয় যোজনী +2। সো এই সক্রিয় যোজনী +2 আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো কার্বন মনোঅক্সাইড যোজনে, কার্বনের সুপ্ত যোজনী কত? তাহলে দেখো এই কার্বন মনোঅক্সাইডে আমরা একটু আগে দেখে আসলাম সর্বোচ্চ, কার্বনের জন্য সর্বোচ্চ, দেখো কার্বন এইটার জন্য সর্বোচ্চ হাইয়েস্ট কত? হাইয়েস্ট হচ্ছে 4। কেন? কারণ কার্বনের জন্য তোমার ইলেকট্রন হচ্ছে 6টা, ইলেকট্রন বিন্যাস করলে 2 4, তাহলে দেখো সর্বোচ্চ আমার যোজনী কত? 4। এবং কার্বন মনোঅক্সাইডে অ্যাক্টিভ বা সক্রিয় কত? সক্রিয় হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয় হচ্ছে কত? 2। তার মানে এখন তুমি যদি সুপ্ত বের করতে চাও 4 থেকে 2 বাদ দিলে 2 পাবা। তাহলে এখানে সি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোনটা আসে? সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার আসে। তো আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমরা পরের 15 নাম্বার এমসিকিউটা দেখি। বলছে ক্যালসিয়াম ধাতুর সংকেত কি? Ca হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। সো ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে Ca হচ্ছে আমাদের ক্যালসিয়াম, পারমাণবিক সংখ্যা 20। এবার আমাদের এইগুলা মিলাই নিতে হবে। সো ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস করলে দেখো ভ্যালু কি আসবে? 1s2 2s2 2p6। দেখো এই পর্যন্ত আসলে হচ্ছে আমার 10টা ইলেকট্রন, এরপর আসে 3s2 3p6, এই পর্যন্ত আসলে 18টা। এবার দেখো 3d তে ইলেকট্রন না যে 4s এ 2টা ইলেকট্রন যায়, কারণ কি 3d এটার ভ্যালু হচ্ছে 4s এর চেয়ে বেশি, n+ln নিয়ম, তাই না? n+ln নিয়ম, এটা আমরা পরে অন্য চ্যাপ্টারে শিখবো ইলেকট্রন বিন্যাসের। তার মানে দেখো এই পর্যন্ত 2, এই পর্যন্ত গেলে এখানে আরো 8, এখানে আরো 8, তাহলে 2 8 10 আর 8 18, আর এখানে আসে হচ্ছে 2 20। তাহলে ক্যালকুলেশন দেখো, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করছি আমরা এইটার সাথে এই পর্যন্ত মিল পাইছি, বাট এখানে 3d তে ইলেকট্রন দিছে, 3d তে হবে না, এখানে 4s এ 2টা যাইতো। তার মানে 1 নম্বরে 2টা আমার ভুল হইছে। এবার বলছে দেখো যোজ্যতা ইলেকট্রন 2 মানে বহিস্থ কক্ষপথ ইলেকট্রন 2টা। হ্যাঁ ইয়েস, বহিস্থ কক্ষপথ ইলেকট্রন 2টা। দেখো 2 8 8, তারপরে বাইরে 2, তাহলে এই বাইরে 2টা তো যোজ্যতা ইলেকট্রন, তার মানে এটা আমাদের কারেক্ট। এবার বলছে যোজনী 2, তাহলে বাইরের স্তরে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে সে 2টা পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, 2টা পরমাণুর সাথে যুক্ত হতে পারা মানে তার যোজনী 2। তার মানে এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, এখানে আমাদের যোজনী 2, তাহলে কারেক্ট হলো 2 এবং 3, যেটা দেখো আমাদের সি নাম্বারে আছে। তার মানে আমাদের সি নাম্বার হচ্ছে এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না? চমৎকার ভাবে এই জিনিসটা আমরা ক্লিয়ার করে ফেলছি। এবার বলছে দেখো কোন যৌগমূলকের যোজনী 1? যোজনী 1, যৌগমূলক কথাটা তো বুঝো, যৌগমূলক কথাটার মানে হচ্ছে একাধিক যৌগ একসাথে যুক্ত হয়ে যখন আয়ন গঠন করে। দেখো আমরা আবার বলি, একাধিক যৌগ, একাধিক মৌল, হ্যাঁ একাধিক মৌল একসাথে যুক্ত হয়ে যখন আয়ন গঠন করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগমূলক। তাহলে যৌগমূলক ব্যাপারটা কি? একাধিক মৌল আছে, আয়ন গঠন করছে। যেমন দেখো এই জায়গাতে নাইট্রেট বলছে না, নাইট্রেট মানে হচ্ছে NO3, তাহলে NO3 তে দেখো একটা নাইট্রোজেন এবং 3টা অক্সিজেন যুক্ত হয়েছে এবং এই আয়ন গঠন করে মাইনাস আয়ন হয়েছে। সো মাইনাস আয়ন হইলে এর যে যোজনী সেটা আসে হচ্ছে 1। তাহলে এটাই আমাদের কারেক্ট আনসার, নাইট্রেটই আমাদের কারেক্ট আনসার। বাট আমরা অন্যগুলো একটু দেখার চেষ্টা করি, অন্যটাও তো আমাদের এমসিকিউতে আসতে পারে, তাই না? তাহলে কার্বনেটের ক্ষেত্রে দেখো CO3 হচ্ছে কার্বনেট, এটাও একটা যৌগমূলক এবং A-2 আয়ন। ফসফেট, সালফেট কে? সালফেট হচ্ছে SO4 2-, ফসফেট হচ্ছে সেম ভাবে PO4 2-। তাহলে দেখো একটা হলো নাইট্রেট, কার্বনেট, সালফেট, ফসফেট, এরা সবাই
যৌগমূলক এবং আয়ন গঠন করছে। এরা সবাই যৌগমূলক এবং এরা একাধিক মৌল একসঙ্গে যুক্ত হয়ে আয়ন গঠন করছে। সো এইগুলার এই যে আয়নগুলা লেখা তোমাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে। দেখো তোমার মতো যখন আমি ছোট ছিলাম এসএসসি লেভেলে, তখন আমার এগুলা মনে থাকতো না। আমার মনে হতো এগুলা কেমনে মনে রাখবো, এগুলা কেমনে মনে রাখবো। এগুলো না মনে রাখা একদম ইজি। হ্যাঁ, এগুলার ভিতরে তোমার এই যে কার যোজনী কত সেটা মিলায়ে ইজিলি বোঝা যায়। হ্যাঁ, সো এই জিনিসপত্রগুলো ইজিলি তুমি বুঝতে পারবা। বাট কেমিস্ট্রিতে একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে আগে মুখস্থ করতে হবে, তারপরে তুমি বুঝবা। বুঝে মুখস্থ করতে গেলে এই মুখস্থ হইতে হইতে অনেক দেরি হয়ে যাবে। সো আগে তুমি কি করবা, লিখে লিখে এটা প্র্যাকটিস করা শিখবা যে NO3- এটার মানে নাইট্রেট, CO3 2- এটা মানে কার্বনেট। সো এই চিহ্নর সাথে সংকেত লিখে লিখে প্র্যাকটিস করবা খাতা কলমে, যত পারো লিখে লিখে প্র্যাকটিস করো। এটা তোমাকে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। সো এটা একটু মাথায় রেখো। ওকে, এবার আসো আমরা পরের অংশে যাই। বলছে নিচের কোনটি যৌগমূলক, নিচের কোনটি যৌগমূলক। খেয়াল করে দেখো এই জায়গাতে P2O3 এটা যৌগ তৈরি হয়েছে বাট আয়নিত হইতে পারে না, এজন্য যৌগমূলক না। সালফার ডাইঅক্সাইড যৌগ তৈরি হয়েছে বাট আয়নিত হইতে পারে না। সিলিকন অক্সাইড যৌগ তৈরি হয়েছে কিন্তু আয়নিত হইতে পারে না। বাট নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা আছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এ যৌগ তৈরি হয়েছে। কারণ কি, একটা নাইট্রোজেন দুইটা অক্সিজেন, এন্ড এ নাইট্রোজেন ডাইঅক্সাইড মাইনাস আয়নে রূপান্তর হইতে পারে। দ্যাটস ওয়াই এ হচ্ছে যৌগমূলক। কি তাহলে বললাম কি, যদি সে যৌগমূলক তখনই হবে, যেমন ধরো অ্যামোনিয়াম প্লাস আয়ন, এ কিন্তু একটা যৌগমূলক। কেন? কারণ এ যৌগ তৈরি করছে, পাশাপাশি এ আয়নিত হতে পারে। আয়নিত হইলেই সে হচ্ছে যৌগমূলক। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু আয়নিত হতে পারে তাহলে যৌগমূলক হিসেবে কাজ করবে। এবার আসো, বলছে নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক। এখানে আমাদের ধনাত্মক মানে যৌগমূলকের উপরে প্লাস আয়ন থাকতে হবে। সো আমরা সবগুলার চিহ্ন সহ দেখব। দেখো প্রথমে আসছে ফসফোনিয়াম আয়ন। ফসফোনিয়াম আয়ন মানে হচ্ছে PH4+, চিহ্ন সহ মুখস্থ করবা, চিহ্ন সহ নাম সহ মুখস্থ করবা। আবার বলি, চিহ্ন সহ নাম সহ মুখস্থ করবা যাতে কখনো ভুল না হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ফসফোনিয়াম আয়ন। তারপরে দেখো SO4 সালফেট, SO4 2- সালফেট আয়ন। তারপরে দেখো কার্বনেট, CO3 2- কার্বনেট আয়ন। তারপরে দেখো নাইট্রেট, NO3- নাইট্রেট আয়ন। তাহলে দেখো এইগুলা ফসফোনিয়াম, সালফেট, কার্বনেট, নাইট্রেট, সবগুলোর দিকে যদি তাকাও এগুলা দেখো সব ঋণাত্মক, আর এইটা দেখো ধনাত্মক। তাহলে আমরা প্রশ্নে বলছে ধনাত্মক, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এটা। ক্লিয়ার হয়েছে না? চমৎকার ভাবে আমরা এটা ক্লিয়ার করে ফেলছি। এবার আসো, বলছে ত্রিযোজী যৌগমূলক কোনটি। ত্রিযোজী মানে এখানে আমাদের পাওয়ার 3 থাকবে। ত্রিযোজী মানে কি, পাওয়ার 3 থাকবে। তো আমরা একটু দেখি, কার্বনেটের ক্ষেত্রে CO3 2-, তার মানে এর যোজ্যতা 2। ফসফোনিয়াম আয়নের ক্ষেত্রে PH4+, এর যোজ্যতা 1। এবার সালফাইট এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমাদের যোজ্যতা কত আসবে? হ্যাঁ, সালফাইট এটার ক্ষেত্রে আমাদের যোজ্যতা আসবে SO4। সালফাইটের ক্ষেত্রে, হ্যাঁ এটা সালফাইট লিখছে কেন, এটা সালফেট লেখা যায়। সালফাইট SO4 2- এটার ক্ষেত্রে যোজ্যতা 2। এবার দেখো ফসফেট যেটা আছে, এই ফসফেটের ক্ষেত্রে আমরা PO4 3- পাই। ফসফেটের ক্ষেত্রে কি পাই? PO4 3- পাই। এই PO4 3- দেখো আমাদের যোজ্যতা কত আসে? 3 আসে। তার মানে এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার পাচ্ছি হচ্ছে অপশন ডি, ফসফেট। তো সবগুলো আমাদের এইভাবে মনে রাখতে হবে, সেগুলো প্র্যাকটিস করে করে। শুধু যে এটা মনে রাখবা তা হবে না। কারণ কি, তুমি যদি বেসিকটা বুঝে সব অপশনগুলো মনে রাখতে পারো, সব বেসিকটা মনে রাখতে পারো, প্রশ্ন যেভাবেই ঘুরাক তুমি পারবা। দিস ইজ কল্ড বেসিক এন্ড বেসিক প্র্যাকটিস। আর দ্যাটস ওয়াই মিল্টন ভাইয়া তোমাদের সাথে আছে, তোমাদের বেসিকগুলো শিখিয়ে তোমাদেরকে একদম বেসিক টু প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্য, তাই না? চলো এবার আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশ বলছে দেখো কোনটি মরিচার সংকেত। মরিচা কিসে ধরে? মরিচা ধরে হচ্ছে লোহায়। মাথায় রাখবে এভাবে, মরিচা ধরে হচ্ছে লোহায়। লোহার সংকেত হচ্ছে আয়রন, Fe। আবার বলি, মরিচা ধরে হচ্ছে লোহায়, লোহার সংকেত আয়রন, Fe। মরিচা ধরে লোহায়, লোহার সংকেত আয়রন, Fe। এখন এই লোহা, ধরো এখানে একটা লোহার পাত আছে, লোহার পাতে বাতাসের যে অক্সিজেন এ যদি আসে, তাহলে এই লোহার পাতের সাথে বিক্রিয়া করে বাইরে মরিচা ধরে। তো লোহার সাথে বাতাসের অক্সিজেন যখন বিক্রিয়া করে আমরা এখানে Fe2O3 যৌগ পাই। Fe2O3 যৌগ পাই।
এবার দেখো এই যে Fe2O3 যৌগ কেন পাইলাম, আয়রন আমাদের এখানে 3+ আয়ন তৈরি করে, অক্সিজেন আমাদের এখানে 2- আয়ন তৈরি করে, সো এই 2 যায় এখানে আর এই 3 যায় এখানে, এজন্য আমরা এখানে যৌগ পাই Fe2O3। এই যে Fe2O3 এর সাথে আমরা বাতাস থেকে জলীয় বাষ্প আসে, জলীয় বাষ্প মানে পানি, সেই পানি এসে অ্যাড হয়। এখন কতটুকু পানি অ্যাড হয়, বাতাসে কি পানির অভাব নেই, সো পানি কতটুকু আসবে এর কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে n সংখ্যক পানি। এটাই হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তার মানে লোহায় যে মরিচা পড়ে, মরিচা যেই জিনিসটা আছে সেটা কিভাবে লিখবো, আসো সেটা কিভাবে লিখবো, সেটা হচ্ছে আমরা প্রথমে লোহা নিব, আয়রন নিব, আয়রনের উপর আয়রনের অক্সাইড নিব, তারপরে সেখানে পানি বসাবো, এই হবে আমাদের যৌগ। এভাবে স্টেপ বাই স্টেপ যদি মনে রাখো ভেঙে ভেঙে, মরিচার সংকেত আর কখনো ভুলবা না। তাহলে মরিচার সংকেত হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, মরিচার সংকেত কি এটা, এভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখবা, ডিরেক্ট মুখস্থ করতে যাবা না। মনে রাখবা যে মরিচা লোহা থেকে তৈরি হয়, লোহার অক্সাইড এটা, তার সাথে n সংখ্যক পানি যাবে, তারপরে মরিচাটা তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসো বলছে অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটি। দেখো অ্যালুমিনিয়াম কার্বনেট, আমরা প্রথমে দেখি অ্যালুমিনিয়াম, তারপরে দেখি হচ্ছে কার্বনেট। সো খেয়াল করো, অ্যালুমিনিয়াম 3+ আয়ন তৈরি করে, কার্বনেট 2- আয়ন তৈরি করে। এই দুইটাকে তুমি যদি একসাথে এখন মিশ্রিত করো, তাহলে দেখো Al2CO3 এটা আসে। কেন? কারণ দেখো খেয়াল করো, এই জায়গার 3 এখানে আসবে আর এই জায়গার 2 এখানে আসবে, সো এই জায়গার 2 এখানে আসলে দেখো Al2 হয়, এই জায়গার 3 এখানে আসলে দেখো এখানে 3 হয়। তাহলে আমরা সব মিলায়ে এখানে পাইলাম Al2CO3 Al2CO3। তাহলে এই হইলো আমাদের বেসিক কাহিনী, এই হলো আমাদের বেসিক কাহিনী। তাহলে আমরা এখন দেখি Al2CO3 আসলে আমাদের সি নাম্বার আসে হচ্ছে কারেক্ট আনসার। এবার বলছে দেখো ম্যাগনেসিয়াম ফসফেট এই যৌগের সংকেত কোনটি। তাহলে আমরা প্রথমে ম্যাগনেসিয়াম যাই, ম্যাগনেসিয়াম নিলাম, এবার আসো আমরা ফসফেটে যাই। এবার আমরা কোথায় যাব, ফসফেট। সো ফসফেটের ক্ষেত্রে আমাদের বেসিক সংকেতটা কি হবে বলো তো। ম্যাগনেসিয়াম ফসফেটের ক্ষেত্রে আমাদের বেসিক সংকেত হবে, আমরা দেখছি একটু আগে, ফসফেটের ক্ষেত্রে PO4 3- হয়। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমাদের ম্যাগনেসিয়াম 2+, আর ফসফেটের ক্ষেত্রে PO4 3-। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই 3 যাবে ম্যাগনেসিয়ামের কাছে আর এই 2 যাবে ফসফেটের কাছে। তাহলে আমরা দেখো প্রথমে ম্যাগনেসিয়ামের পাশে 3 লিখলাম, তারপর আমরা ফসফেটের পাশে 2 লিখলাম ব্র্যাকেট দিয়ে। তাহলে এইটা হলো আমার ম্যাগনেসিয়াম ফসফেটের বেসিক তোমার সংকেত, বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, স্টেপ বাই স্টেপ যখনই এরকম সংকেত লিখতে বলবে, প্রথমে আমরা প্রথম অংশ লিখব, তারপর আমরা দ্বিতীয় অংশ লিখব, এরপর যোজনী এক্সচেঞ্জ করলে আমরা এইভাবে সংকেতটা পেয়ে যাব। তাহলে Mg3PO4 Mg3PO4 দেখো ডি নাম্বারে দেয়া আছে। ক্লিয়ার হইছে না? ক্লিয়ার হইছে। সো আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসো আমরা যদি পরবর্তী অংশে দেখি, অ্যামোনিয়াম ফসফেট এইটার সংকেত লিখো। তো অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4+, ফসফেটের সংকেত হচ্ছে PO4 3-। তাহলে এখন যখন আমরা ক্যালকুলেশন করব, এখানকার 3 এখানে যাবে আর এখানকার 1 এখানে আসবে। সো এখানকার 3 ওখানে যদি যাই NH4 আর এখানে PO4 এটা আসে। তো ক্যালকুলেশন করলে দেখো NH4 আর এখানে PO4 যদি এটা আসে, তাহলে ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি। খেয়াল করো NH4 আর PO4 কোন জায়গাতে আছে, দেখো NH4 PO4 NH4 PO4 অপশন সি তে আছে। ক্লিয়ার হইছে? এই PO4 1টা দেয়া লাগে না, এখানে 1 আছে, 1টা দেয়া লাগে না। হ্যাঁ, 1টা দেয়া লাগে না। তাহলে এইটা হলো আমাদের বেসিক কাহিনী, NH4 PO4 তাহলে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখো বলছে নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। মাথায় রাখবা, এটা মুখস্থ করতে হবে, এটা সারা জীবন তোমার লাগবে, সারা জীবন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের নিজেদের জীবনে ব্যবহার হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হাজার বিক্রিয়া আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিলেটেড বিক্রিয়া তুমি 9-10 এ পাবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিলেটেড বিক্রিয়া সবচেয়ে বেশি তুমি ইন্টারমিডিয়েটে পাবা ম্যাথ করতে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিলেটেড, এবং বিভিন্ন বিক্রিয়াতে প্রভাবক হিসেবে ব্যবহার হয়। সো এই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত মাস শিখে রাখা লাগবে KMnO4। এর ভিতরে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের পটাশিয়াম, এইটা হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ, এটা হচ্ছে অক্সিজেন। এই তিনটা সমন্বয়ে তৈরি হয় হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা পারক্সাইডের যে ব্যাপারটা, এটা তোমরা আস্তে আস্তে বড় হয়ে শিখবা, এখন আমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। শুধু মাথায় রাখবা এখানে পারক্সাইড আছে, এই জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে, ম্যাঙ্গানিজকে ম্যাঙ্গানেটে বলতেছে, বাট পারম্যাঙ্গানেট। সো উদাহরণ এইটা আমাদের কারেক্ট অ্যান্সার দিচ্ছে কোনটা, অপশন বি।
ক্লিয়ার হইছে না? তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার করে ফেলছি। এবার আসো, বলছে যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মানে হচ্ছে বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, বা অক্টেটের রুল বলে, অক্টেট। সো বহিস্থ পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকবে। এবার দেখি আমরা CCl4 এর দিকে তাকাই। CCl4 এটা হচ্ছে আমাদের কার্বন আছে, এই কার্বনে দেখো এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন আছে। সো খেয়াল করে দেখো কার্বনের এখানে একটা কার্বন ইলেকট্রন, এখানে একটা কার্বন ইলেকট্রন, এখানে একটা কার্বন ইলেকট্রন, এখানে একটা কার্বন ইলেকট্রন, ক্লোরিন এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে। সো খেয়াল করো এখন কার্বনের বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আসছে, 8টা ইলেকট্রন আসছে। এবার তুমি চিন্তা করবা ক্লোরিনের কি আসছে? ক্লোরিনও আসছে, কারণ ক্লোরিনের টোটাল ইলেকট্রন ছিল 17, 2, 8, 7। এই 7টা ইলেকট্রনের সাথে কার্বনের একটা ইলেকট্রন এসে এখন ক্লোরিনও কিন্তু অক্টেট ফিল আপ করে ফেলছে। তার মানে CCl4 যৌগে আমাদের কার্বনেরও অক্টেট ফিল আপ হয়েছে, ক্লোরিনেরও অক্টেট ফিল আপ হয়েছে। তার মানে এইটা অষ্টকের নিয়ম মেনে চলে CCl4। আচ্ছা, এবার আমাদের অষ্টকের নিয়ম মেনে চলে কিনা দেখবো আমরা হচ্ছে H2S এ দেখো আমরা এখানে সালফার হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু, সালফার মানে 16, তাহলে 2, 8, 6। এবার দেখো এই সালফারের এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে। সো এই সালফারের দুই দিকের হাইড্রোজেনের ক্ষেত্রে একটু চিন্তা করো, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, দুইটা হাইড্রোজেনের সাথে তারা ফিল আপ করাইছে। তাহলে সালফারের বাকি ইলেকট্রনগুলা মুক্ত জোড় আকারে আছে। তাহলে চিন্তা করো তো সালফারের 2, 4, 6, 8টা ইলেকট্রন হয়ে গেল না? তার মানে এটাও কিন্তু অক্টেটের নিয়ম মেনে চলে, মেনে কেবল চলবে না, এইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। BCl3 অক্টেটের নিয়মে পড়ে না, এটা ব্যতিক্রম, সব সময় মাথায় রাখবা। দেখো কেমনে পড়ে না, BCl3 তে আমাদের এখানে আছে হচ্ছে ব্রোমিনে 5টা ইলেকট্রন। সো প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 3টা ইলেকট্রন। এবার এই ব্রোমিন কি করবে চিন্তা করো, এদিকে একটা ক্লোরিন নিবে, এদিকে একটা ক্লোরিন নিবে, এদিকে একটা ক্লোরিন নিবে। এবার চিন্তা করো এই ব্রোমিনের 3টা ইলেকট্রন এখানে একটা, এখানে একটা, এখানে একটা ছিল, ক্লোরিন এখানে একটা দিল, ক্লোরিন এখানে একটা দিল, এখানে ক্লোরিন একটা দিল। তাহলে দেখো তো 3, 6, 3, 2, 4 আর 2, 6টা হইল না? তাহলে BCl3 যেটা আসলো, এই BCl3 তে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যা কয়টা পাইলাম? 6টা পাইলাম। তাহলে 6টা হইলে কি আমার অক্টেট ফিল আপ হইতেছে? জীবনেও না, 6টা হইলে অক্টেট ফিল আপ হইতেছে না। তার মানে এই BCl3 আমাদের অক্টেটের নিয়ম মানতেছে না, ব্যতিক্রম, মনে রাখবা। ইভেন এটা ব্যাখ্যামূলক প্রশ্নতেও আসতে পারে, BCl3 কেন অক্টেটের নিয়ম মানে না? ব্যাখ্যামূলক প্রশ্ন, BCl3 কেন অক্টেটের নিয়ম মানে না? ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে। বাকিগুলা কিন্তু আমাদের দেখো CCl4, H2S এরা সবাই অক্টেটের নিয়ম মানতেছে না? দেখো কে কে মানতেছে? H2S, CCl4 এরা মানতেছে। তার মানে 1 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? ইয়েস, ক্লিয়ার হয়ে গেছে। এবার বলছে দেখো যে বন্ধন গঠনে 2 এর নিয়ম মানে, 2 মানে কি? ডুয়েট, 2টা ইলেকট্রন থাকবে, ডুয়েট, DUET মানে এটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পাবে 1s2। তাহলে ডুয়েট নিয়ম মানার জন্য যৌগ একটাই, সে কে জানো? হাইড্রোজেন। হাইড্রোজেন ছাড়া অন্য কেউ ডুয়েট দেখায় না। সো হাইড্রোজেন ছাড়া অন্য কেউ ডুয়েট দেখায় না। তো আমরা একটু খেয়াল করে দেখবো এখানে হাইড্রোজেন যুক্ত যৌগ কোনটা আছে। দেখো 3 নাম্বারটা শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত যৌগ। তাহলে কেবলমাত্র এখানে এই হাইড্রোজেনই ডুয়েটের নিয়ম ফিল আপ করতেছে। কিভাবে? হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এর এখানে একটা ইলেকট্রন আছে, আর কার্বন থেকে একটা শেয়ার করছে, এই দুই মিলে হাইড্রোজেন ডুয়েট। এখানে এর একটা আছে, কার্বন থেকে একটা শেয়ার করছে, এই দুই মিলায় হাইড্রোজেন ডুয়েট। এখানে একটা আছে, কার্বন থেকে শেয়ার করছে, এই দুই মিলায় হাইড্রোজেন ডুয়েট। সো কেবলমাত্র এই যে হাইড্রোজেনই আমার ডুয়েট মানবে, কেবলমাত্র হাইড্রোজেন। তাহলে যখনই আমার ডুয়েটের নিয়ম বলবে, 2 এর নিয়ম বলবে, শুধু আমি হাইড্রোজেনকেই খেয়াল করব, তাছাড়া আমার অন্য কিছু খেয়াল করা লাগবে না। ক্লিয়ার হয়েছে না? চমৎকার হইতে ক্লিয়ার করে ফেলছি। চলো আমরা পরের এমসিকিউ দেখি। পরের এমসিকিউ বলছে কোন মৌলটির যোজ্যতা শূন্য? তো আমরা জানি যোজ্যতা শূন্য হয় নিষ্ক্রিয় গ্যাসে, তাই না? নিষ্ক্রিয় গ্যাসের আরেকটা নাম হচ্ছে ইনার্ট গ্যাস, এটাও মাথায় রাখবা। অনেক সময় নিষ্ক্রিয় না বলে ইনার্ট কথাটা উল্লেখ থাকবে। ইনার্ট বানানটা মেবি ভুল করছি, ইনার্ট গ্যাস। সো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কখনো কখনো তোমার নিষ্ক্রিয় গ্যাস না বলে ইনার্ট গ্যাস বলতে পারে। সো কারা কারা নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস? দেখো হিলিয়াম, আমি আগেও লিখে দিছি, নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে জেনন, তারপর হচ্ছে রেডন, তারপর হচ্ছে ক্রিপ্টন, এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস। এর ভিতরে কে আছে? এখানে দেখো ক্রিপ্টন আছে, তাহলে ক্রিপ্টন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এর যোজনী শূন্য। ওকে,
নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? এই তো দেখে আসলাম 0। ওকে, এবার বলছে দেখো আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আয়ন গঠনের সময় পটাশিয়াম, সো পটাশিয়াম মানে কে? পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 19। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে দেখবা পটাশিয়াম কোথায় যায়? 1s2 2s2 2p6, তারপর আসে হচ্ছে 3s2 3p6, তারপর আসে হচ্ছে 4s1। এই যে 4s1, এই 4s1 এর একটা ইলেকট্রন সে কি করে? ছেড়ে দেয়, দিয়ে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে ছেড়ে দিলে এই পর্যন্ত আসতেছে না? এই পর্যন্ত কয়টা ইলেকট্রন? 18টা। 18টা ইলেকট্রন মানে কার ইলেকট্রন বিন্যাস? আর্গনের ইলেকট্রন বিন্যাস। আর্গনের ইলেকট্রন কয়টা? 18। তাহলে পটাশিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে সে ছেড়ে দেওয়ার পর পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়, আর পটাশিয়াম প্লাস আয়ন হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। পটাশিয়াম প্লাস আয়নকে আর্গনের ইলেকট্রন বিন্যাস। দ্যাটস ইট, এইটুকুই। পরে আসো, বলছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটিকে সমর্থন করে? সোডিয়াম ক্লোরাইড। সো সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস, এই নিলাম সোডিয়াম, এই নিলাম ক্লোরাইড। সোডিয়ামে খেয়াল করে দেখো, সোডিয়ামে সোডিয়াম প্লাস আয়ন আছে, ক্লোরিন মাইনাস আয়ন আছে। সোডিয়াম প্লাস আয়নে ইনিশিয়ালি সোডিয়ামের ইলেকট্রন ছিল 11টা, একটা ছেড়ে দিয়ে এখন আছে 10টা। ইনিশিয়ালি ক্লোরিনের ইলেকট্রন ছিল 17টা, একটা গ্রহণ করে এখন আছে 18টাই। বুঝতে পারছো? 18টাই। এবার বলবা ভাই এই 10টা 18টা এটা কি করলো? দেখো 10 মানে হচ্ছে নিয়ন, আর 18 মানে হচ্ছে আর্গন। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস কোনটিকে সমর্থন করে? কোনটিকে সমর্থন করে? এবার দেখো এই জায়গাতে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কে? ক্যাটায়ন মানে প্লাস চার্জ। প্লাস চার্জ মানে এর ভিতর থেকে কোনটা বলো তো? প্লাস চার্জ মানে এর ভিতর থেকে এইটা। তাহলে এর ভিতর থেকে এইটা নিয়নকে সমর্থন করে না? বুঝবা জিনিসটা, নিয়নকে সমর্থন করে। ক্যাটায়ন বলছে, ক্যাটায়ন ইলেকট্রন বিন্যাস কোনটিকে সমর্থন করে? তো ক্যাটায়ন মানে হচ্ছে আমাদের, তাহলে এটা নিয়ন, নিয়ন হবে নিয়ন 10, নিয়ন হবে সোডিয়াম ক্লোরাইড নিয়ন। সো এটা এরা হচ্ছে অপশনে নিয়ন দেয় নাই, বুঝছো? অপশনে নিয়ন দেয় নাই, আর্গন দিছে। সো হয় এখানে আমাদের অ্যানায়ন লিখতে হবে, হয় এখানে আমাদের অ্যানায়ন লিখতে হবে, আর নয় এখানে আমাদের নিয়ন লিখতে হবে। তাহলে এখানে প্রশ্নে আমাদের একটু ভুল আছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 19 সালে আসছে। সো হয় আমাদের এখানে অ্যানায়ন লিখতে হবে, না এখানে আমাদের নিয়ন লিখতে হবে। বুঝতে পারছো? এই দুইটা যে কোনো একটা। বেসিকটা তো বুঝতে পারছো, বেসিক বুঝলে হয়েছে। এবার বলছে দেখো ক্যালসিয়াম হাইড্রাইড একটা যৌগ, এটা কোন ধরনের বন্ধন বিদ্যমান? এখানে ক্যালসিয়াম হাইড্রাইড একটা যৌগ, তো এই জায়গাতে ক্যালসিয়াম হাইড্রাইড বা যৌগটা একটু ভুল তুলছে, CaH2 হবে, CaH3 তুলছে। সো এই যে CaH2 ক্যালসিয়াম হাইড্রাইড, খেয়াল করে দেখো এই ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়তে পারে। এই দুইটা ইলেকট্রন কাকে ছাড়বে? একটা হাইড্রোজেনকে ছাড়বে, এখানে একটা হাইড্রোজেনকে ছাড়বে। তাহলে দেখো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়বে, আর এরা একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করবে, করে এখানে CaH2 তৈরি করবে। তাহলে এই যে CaH2 তৈরি করলো, ক্যালসিয়াম যেহেতু টোটালি ধাতু, আর ধাতু আমাদের ইলেকট্রন ছাড়বেই, সে সমযোজী বন্ধনে যাবে না, তাহলে এখানে এ আয়নিক বন্ধন গঠন করবে। তাহলে ক্যালসিয়াম ধাতু দুইটা ইলেকট্রন ছেড়ে আয়নিক বন্ধন গঠন করলো। সবসময় মাথায় রাখবা ধাতু অধাতু, ধাতু এবং অধাতু মিলে হচ্ছে আমাদের বন্ধন আয়নিক, এটা মাথায় রাখবা। ধাতু এবং অধাতু মিলে আয়নিক, কেবলমাত্র অধাতু অধাতু মিলে সমযোজী। অধাতু অধাতু মিলে আমরা সমযোজী পাবো। সেখানে আমাদের হাইড্রোজেন হচ্ছে, হাইড্রোজেন ছিল আমাদের অধাতু, বাট তার সাথে যেহেতু এই অংশটা ধাতু, তাহলে এ কি যাবে? আয়নিক না সমযোজী? অবশ্যই এ যাবে হচ্ছে আয়নিক বন্ধন। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, বলছে কোন মৌলটি, কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে? সেখানে আমাদের আয়নিক যৌগ গঠনের জন্য দেখতে হবে, একটা দেখতে হবে ধাতু, আর একটা দেখতে হবে কি? অধাতু। অধাতু, তাহলে এখানে দেখো কার্বন ক্লোরিন দুইটাই অধাতু, বুঝতে পারছো? হাইড্রোজেন সিলিকন দুইটাই অধাতু বা অপধাতু, নাইট্রোজেন ক্লোরিন দুইটাই অধাতু। দেখো ক্যালসিয়াম এবং অক্সাইড মিলে হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, ধাতু অধাতু, অক্সাইড অধাতু আর ক্যালসিয়াম হচ্ছে ধাতু। তাহলে এইটা মিলে আমাদের কি? আয়নিক বন্ধন গঠন করে। ঠিক আছে, আয়নিক বন্ধন গঠন করে। তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি কি আমরা? কারেক্ট অ্যান্সার। তার মানে সি নাম্বার হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার বলছে দেখো ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগটি? ভ্যান ডার ওয়ালস শক্তি। সো ভ্যান ডার ওয়ালস শক্তি সবসময় মাথায় রাখবা,
ভ্যান ডার ওয়ালস শক্তি সবসময় সমযোজী বন্ধনে কাজ করে। ভ্যান ডার ওয়ালস শক্তি সম্পর্কে এই দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা ওয়ার্ড মাথায় রাখতে হবে। সমযোজী বন্ধনে ভ্যান ডার ওয়ালস হয় এবং ভর যত বেশি ভ্যান ডার ওয়ালস তত বেশি। ভর যত বেশি মানে মলিকুলার মাস m যত বেশি, ভ্যান ডার ওয়ালস তত বেশি। ভ্যান ডার ওয়ালস তত বেশি, ভ্যান ডার ওয়ালস তত বেশি। সো এইটা মাথায় রাখবে, এই দুইটা জিনিস মাথায় রাখলে ভ্যান ডার ওয়ালে আর কিছু জানা লাগবে না। তো সমযোজী বন্ধন এখানে কে দেখো তো, এইটা দেখো আয়নিক, এটা দেখো আয়নিক, এটা দেখো আয়নিক, কেবলমাত্র H2S সমযোজী। H2S সমযোজী কারণ কি দুইটাই অধাতু, দেখো দুইটাই অধাতু। এখানে দেখো একটা ধাতু একটা অধাতু, একটা ধাতু একটা অধাতু, একটা ধাতু একটা অধাতু, এইটাই দুইটাই অধাতু। তার মানে এ হচ্ছে আমাদের এখানে সমযোজী বন্ধনটা দিচ্ছে প্রপারলি। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়ে গেছে। আসো 34 নম্বরে দেখি, বলছে যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের, কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। সো আমাদের কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করে আমাদের সেইটা দেখতে হবে। সেখানে আমরা দেখার চেষ্টা করব। এখানে আমাদের দেখো পটাশিয়াম ফ্লোরাইড আছে। পটাশিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে পটাশিয়াম 18 হয়ে গেছে আর ফ্লোরিন মানে পটাশিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস এটা হইছে। সো এ কিন্তু পটাশিয়াম প্লাস হইলে এ আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর এ তোমার ফ্লোরিন মাইনাস হয়ে এ কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাহলে মিললো না। এবার ক্যালসিয়াম সালফাইডের দিকে তাকাও। ক্যালসিয়াম সালফাইডে ক্যালসিয়াম নিলাম, সালফাইড নিলাম, এরা দুজন কিন্তু শেয়ার করবে ইলেকট্রন। সো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন শেয়ার করবে এর সাথে, আর এ দুইটা ইলেকট্রন তোমার সালফার 4টা ইলেকট্রন শেয়ার করবে। সো ক্যালসিয়াম সালফাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম সালফাইড এটা কেমনে হবে, দাঁড়াও ব্যাখ্যাটা কেমনে হবে দেখি। ওকে, ক্যালসিয়াম সালফাইডও আমাদের হচ্ছে না, ক্যালসিয়াম সালফাইডে হচ্ছে না, ম্যাগনেসিয়াম অক্সাইডে হচ্ছে। খেয়াল করো ম্যাগনেসিয়াম অক্সাইডে হচ্ছে কিভাবে, দেখো ম্যাগনেসিয়াম আর এখানে অক্সিজেন। ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা আছে 12টা, অক্সিজেন ইলেকট্রন কয়টা 8টা। ম্যাগনেসিয়াম দুইটা ছেড়ে দিতে পারে, মানে ছেড়ে দিলে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়, অক্সিজেন দুইটা গ্রহণ করতে পারে তাহলে 2 মাইনাস হয়। তাহলে এ যদি একে দুইটা ছেড়ে দেয় তাহলে এ হয়ে যায় 8 থেকে 10, এ যদি ছেড়ে দেয় তাহলে হয়ে যায় 10। তো 10-10 ইলেকট্রন বিন্যাস দুইটাই কিন্তু আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস। কার? নিয়নের ইলেকট্রন বিন্যাস। সো এই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস 10-10 ইলেকট্রন বিন্যাস, এটা কার আছে? এটা আছে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে। তার মানে আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা ক্যালসিয়াম সালফাইডের ব্যাখ্যায় না যাই, ওটা একটু জটিল ব্যাখ্যা হবে। সো তোমাদের প্রবলেম হইতে পারে, বা আমারও হচ্ছে যে জিনিসটা একদম এক্সাক্ট যেভাবে বুঝাবো ওটা তুমি বুঝতে পারবা কিনা সেটা নিয়ে ঝামেলা হইতে পারে, এই জন্য ওইটাই না যে আমরা একদম কারেক্ট অ্যান্সারের ব্যাখ্যাটাই গেলাম। তাহলে এখানে আমরা কি পাইলাম? ম্যাগনেসিয়াম অক্সাইড পাইলাম, যারা একই নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করে, সেই একই নিষ্ক্রিয় মৌলকে নিয়ন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসো, বলছে নিচের কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। সো কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। সো আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে কোন যৌগ সেটা আমাদের এখানে দেখতে হবে। সো আর্গন মানে 18। এবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের দিকে আমরা একটু তাকাই। ক্যালসিয়ামে আমাদের 20টা ইলেকট্রন ছিল, ক্লোরিনে আমাদের 17টা ইলেকট্রন ছিল। সো ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছাড়তে পারবে, তাই না? সো ক্যালসিয়াম একটা ইলেকট্রন একটা ক্লোরিনকে ছাড়লো, আরেকটা ইলেকট্রন আরেকটা ক্লোরিনকে ছাড়লো। ছাড়ার পরে খেয়াল করে দেখো এই ক্যালসিয়াম একটা ইলেকট্রন এখানে ছেড়ে দেওয়ার কারণে একটা ইলেকট্রন এখানে, যে ক্লোরিনের এখন 18টা ইলেকট্রন, এই ক্যালসিয়াম একটা ইলেকট্রন এখানে ছেড়ে দেওয়ার কারণে এই ক্লোরিনের এখন 18টা ইলেকট্রন। ক্যালসিয়াম যেহেতু 18টা থেকে এই 20টা থেকে 2টা ছেড়ে দিছে, এরও এখন 18টা ইলেকট্রন। তার মানে দেখো ক্লোরিন 18, ক্যালসিয়াম 18, ক্লোরিন 18, তাহলে সবাই আমাদের আর্গনে ইলেকট্রন বিন্যাস লাভ করছে না, কারণ আর্গনে আমাদের ইলেকট্রন থাকে হচ্ছে 18টা। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা এই যৌগটা দেখতে পাই। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এরা সবাই আমাদের হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি কিনা? আই গেস আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি। তার আগে আমাকে একটু পানি দিও। ওকে, এবার দেখো নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে, এটা আমাদের দেখতে হবে কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। সো নিয়ন মানে কত? নিয়ন মানে হচ্ছে আমাদের 10, তাই না? নিয়ন মানে হচ্ছে 10।
তাহলে আমরা এখানে যদি দেখি ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন, অক্সিজেন 8টা ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম 12 হইলে এই 2টা ইলেকট্রন একে ছাড়তে পারবে আর এই 2টা ইলেকট্রন গ্রহণ করবে। সো এ ছেড়ে দিলে 10 হয়ে যায়, এ গ্রহণ করলে 10 হয়ে যায়, ছেড়ে দেওয়া এবং 10 হয়ে গেলে এ দেখো এখন নিয়ন হয়ে গেছে, কারণ নিয়নে 10টা ইলেকট্রন। সো দ্যাটস ইট। তাহলে আমরা এখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইডকে পাচ্ছি যারা নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতেছে। সো ক্লিয়ার হয়েছে না জিনিসটা? আশা করছি আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা কিন্তু যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড এগুলোতে আসছে, 2বার আসছে, আসার মতো কিন্তু জিনিস। ইলেকট্রন বিন্যাসের এই জায়গাগুলো থেকে বন্ধন নিয়ে যখন তুমি ব্যাখ্যা শিখবা তখন মাস্ট এই জিনিসপত্রগুলো জানতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের 36 নম্বর কোশ্চেনটা। 37 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। 37 নম্বর কোশ্চেন বলছে যে আর্গনের আশানুরূপ ইলেকট্রন বিন্যাস দেখা যায়। আর্গনের আশানুরূপ ইলেকট্রন বিন্যাস দেখা যায়। আর্গনের আশানুরূপ ইলেকট্রন বিন্যাস আমরা কোথায় দেখতে পাই, জাস্ট একটু দেখার চেষ্টা করি। সো দেখো 37 নম্বরে আমরা আর্গনের আশানুরূপ ইলেকট্রন বিন্যাস যদি দেখি, আর্গন মানে হচ্ছে 18, তাই না? আর্গন মানে হচ্ছে 18। ক্লোরিনে খেয়াল করে দেখো, অলরেডি ক্লোরিনে আমাদের ইলেকট্রন ছিল 17টা, একটা ইলেকট্রন গ্রহণ করে সেজন্য ক্লোরিন মাইনাস হয়েছে, এখন এর ইলেকট্রন কয়টা? 18টা। তার মানে এইটা কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাস কার দিচ্ছে? আর্গনের দিচ্ছে। দেখো ক্যালসিয়ামের ইলেকট্রন ছিল 20টা, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ হয়েছে, এখন তার ইলেকট্রন কয়টা? 18টা। তাহলে এও কিন্তু আর্গনের আশানুরূপ যাচ্ছে। বাট ব্রোমিনের ক্ষেত্রে আমরা যদি দেখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তাহলে দেখো ফ্লোরিন 9, ক্লোরিন হচ্ছে 35, ব্রোমিন হচ্ছে আরো বেশি 50-এর উপরে, আরো 18 যোগ করো, এর সাথে আরো 18 যোগ করো, এর উপরে যাবে। তাহলে ব্রোমিনের ইলেকট্রন সংখ্যা কখনোই আর্গনের সাথে আসা সম্ভব না। ঠিক আছে? ক্লোরিন 17, আচ্ছা ক্লোরিন 17, ব্রোমিন 35। তো ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস কখনোই আর্গনের সাথে আসা সম্ভব না। তার মানে আমরা এখানে ক্লোরিন এবং ক্যালসিয়াম এই 2টা আর্গন পাচ্ছি। তার মানে আমাদের এখানে কারেক্ট আনসার আসছে হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার আসো, বলছে যে এখানে এ বি ই এফ জি এম প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। সো এ হচ্ছে এ 38 নাম্বার, এ এবং এম কোন ধরনের বন্ধন গঠিত করে? আচ্ছা প্রশ্নটা সম্ভবত ও একদম অ্যাকুরেট তোলে নাই। হ্যাঁ, অ্যাকুরেট তোলে নাই, এখানে একটা বক্স আছে, আমি তোমাকে বক্সটা দেখাই দিই। অ্যাকুরেট প্রশ্নটা তুলে নাই, বক্সটা হচ্ছে এরকম, বক্সটা দেখাইলে তোমরা এই প্রশ্নটা বুঝবা। সো বক্সে আমাদের কি দেয়া আছে? বক্সে আমাদের এখানে লিথিয়াম দেয়া আছে, আর এই জায়গাতে আমাদের আর্গন দেয়া আছে। এবার বক্সের ভিতরে কি কি দেয়া আছে দেখো, বক্সের ভিতরে এখানে হচ্ছে আমাদের এ, তারপরে আমাদের বি, ডট ডট দিয়ে এগুলাতে আরো যৌগ দেয়া আছে। কি কি যৌগ দেয়া আছে? ই এফ জি এম, সো এম জি, তারপরে হচ্ছে এফ, আর এখানে আছে হচ্ছে আমাদের ই। সো এই জায়গাগুলো যদি আমরা একটু দেখি, এ বি ই এফ জি এম এগুলো দেয়া আছে, এই হচ্ছে আমাদের আর্গন, এই হচ্ছে আমাদের বক্স। এখন এই বক্সে আমাদের বলছে এ এবং এম, দেখো দুইটা যৌগ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এম, এরা কোন ধরনের বন্ধন গঠিত করে? সো এ মানে হচ্ছে আমাদের লিথিয়ামের নিচে, মানে কি সোডিয়াম, সোডিয়াম, তাহলে সোডিয়াম, এবং এম মানে হচ্ছে আমাদের আর্গনের ঠিক আগে, আর্গন মানে কত? 18, তাহলে 17 মানে ক্লোরিন। এই দুইটা মিলে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড কি ধরনের বন্ধন? আয়নিক বন্ধন, একজন ছাড়বে একজন গ্রহণ করবে, একজন ছাড়বে একজন গ্রহণ করবে, সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এই হচ্ছে আয়নিক বন্ধন। এই যে বক্সটা, এই বক্সটা বোঝা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝতে হবে কেন গুরুত্বপূর্ণ। এই যে লিথিয়ামের নিচে আমার সোডিয়াম আছে, আর্গনের আগে আমার ক্লোরিন আছে, এইটা জানতে না পারলে তুমি বুঝতে পারবা না যে আসলে এই যৌগটা কি হবে, আর যৌগটা কি হবে না বুঝলে তুমি দাগাবা কিভাবে। সো এই জায়গাতে আমাদের জানাটা দরকার। এবার আসো ওই সেম বক্স থেকে আমাদের বলতেছে যে বি এবং এম দ্বারা গঠিত যৌগের সংকেত লিখো। তো বি এবং এম মানে হচ্ছে এই জায়গায় খেয়াল করো, সোডিয়ামের পরে আমরা হচ্ছে বি পাচ্ছি, মানে সোডিয়ামের পরে আমরা কি পাবো বলতো? সোডিয়ামের ঠিক পরেরটা ম্যাগনেসিয়াম, তাই না? ম্যাগনেসিয়াম। এবার এখানে এম মানে হচ্ছে আমাদের ক্লোরিন। সো দুইটা মিলায় গঠিত হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সো ম্যাগনেসিয়ামের জায়গায় আমি যদি বি বসাই আর ক্লোরিনের জায়গায় যদি আমি এমই বসাই, তাহলে BM2 আসে না? BM2 আসে। তাহলে এখানে দেখো তো আমাদের যে যৌগটা বা সংকেত আমরা পাচ্ছি এটা হচ্ছে BM2, আসলে কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, BM2, দ্যাটস ইট। বুঝতে পারছো? তাহলে এটা টোটালি আন্ডারস্ট্যান্ডিং এর উপর যে আমার যৌগটা কি, যোজনী কত,
যৌগটা কি, যোজনীগত, এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করতেছে। ওকে, এবার 40 নাম্বার এমসিকিউ দেখো। 40 নাম্বার এমসিকিউ দেখো, বলছে জি অম্লীয় অক্সাইড গঠন করে। এবার জি অম্লীয় অক্সাইড গঠন করে কিনা আমরা একটু দেখি। জি হচ্ছে, খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের 18, এইটা হচ্ছে আমাদের 17, এইটা হচ্ছে আমাদের 16, 16 মানে হচ্ছে সালফার, সালফার। তো আমাদের এখানে সালফার, সালফার যদি হয় তাহলে সালফার হচ্ছে সালফার ডাইঅক্সাইড গঠন করে। সালফার ডাইঅক্সাইড একটা অম্লীয় অক্সাইড, তার মানে এটা কারেক্ট আনসার। সালফার ডাইঅক্সাইড অম্লীয় অক্সাইড কিভাবে বুঝবো? সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড যদি তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড একটা অম্ল না? তাহলে এই জায়গা থেকে আমরা জানি যে এ জি হচ্ছে আমার সালফার। লিঙ্কটা বুঝছো? লিঙ্কটা দেখো, লিঙ্কটা কই? লিঙ্ক হচ্ছে 18, 17, 16, 16 মানে সালফার, সালফারকে নিলাম, তার অক্সাইড মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, সেখান থেকে আমি বুঝতে পারবো এটা অম্লীয় অক্সাইড গঠন করে। আচ্ছা, এবার বলছে দেখো এফএমএস অষ্টক নিয়ম মেনে গঠিত হয়। এফএমএস, আমরা একটু এফএমএস মানে একটু দেখে আসি। এফ মানে হচ্ছে, খেয়াল করো, এফ মানে হচ্ছে এখানে 15, 15 মানে ফসফরাস, তারপরে হচ্ছে সালফার, না 15 মানে হচ্ছে ফসফরাস, তারপরে হচ্ছে আমাদের এই জায়গাতে দেখো এম, এফ এম, এম মানে কত? এই যে এম মানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন। এবার এস না, এই জায়গাতে পিসিএল তোমার হচ্ছে 3, PCl3 লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এই যে জায়গায় দেখো এফ এম, এটা এস না, এফ এম, আমাদের প্রশ্নটাই টাইপিস্ট হচ্ছে ভুল তুলছে, বুঝছো? সো এটা হচ্ছে FM5 হবে, FM5, FM5। সো FM5 মানে হচ্ছে, এফ মানে হচ্ছে আমাদের কি বলতো, এফ মানে আমরা দেখলাম হচ্ছে ফসফরাস, এম মানে দেখলাম আমরা ক্লোরিন, এটা হচ্ছে 5। বলছে এটা অষ্টক নিয়ম মেনে গঠিত হয়। আমরা একটু অষ্টক নিয়ম মানে কিনা একটু দেখার চেষ্টা করি। ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে খেয়াল করো, ফসফরাসের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন ছিল হচ্ছে 15টা। সো 2 আর 10 আর এখানে আমাদের 5, 15। এখন দেখো আমরা ফসফরাসের ক্ষেত্রে এই 5টা হাতে 5টা যদি আমরা ক্লোরিন বসাই, 5টা হাতে 5টা যদি আমরা ক্লোরিন বসাই, দেখো এই 5টাতে 5টা ক্লোরিন বসাইলে খেয়াল করে দেখবা যে এর বহিস্থ কক্ষপথে আমাদের ইলেকট্রন অষ্টক ফিল আপ হয়ে যায়, ক্লোরিন 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 এগুলোর কক্ষপথে ফিল আপ হয়ে যায়। সো ক্লোরিন যদিও ফিল আপ হয়, কিন্তু ফসফরাসের কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো ফসফরাসের 2, 4, 6, 8, 10, মানে এখানে আমাদের 10টা ইলেকট্রন তৈরি হয়ে যাচ্ছে, ফলে সেটা কিন্তু অষ্টক নিয়ম মানতেছে না। তার মানে এই বি নাম্বারটা কারেক্ট আনসার না, ফুললি অষ্টক নিয়ম মানে না। ঠিক আছে, এবার বলছে দেখো বিজি আয়নিক যৌগ। বিজি আয়নিক যৌগ মানে কি? এখানে আমরা একটু বি দেখি। বি মানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, রাইট? জি মানে কে? জি মানে হচ্ছে আমাদের সালফার। সো ম্যাগনেসিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম সালফাইড ইয়েস একটি আয়নিক যৌগ। এইটা আবার মানতেছে কেন? কারণ বিজি মানে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে সালফাইড। ম্যাগনেসিয়াম ধাতু, সালফার অধাতু, দুইটা মিলে আমাদের যৌগ তৈরি করবে আয়নিক যৌগ। তাহলে 1 এবং 3 হবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? 1 এবং 3 হবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো না জিনিসটা? ক্লিয়ার? ওকে, সো 1, 3 আমাদের কারেক্ট আনসার হইলো। আমরা এই পর্যন্ত ক্লিয়ার হইলাম। এবার আসো, বলছে PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি? সো PCl5 এর খেয়াল করো, PCl5 মানে ফসফরাস, ফসফরাসে আমাদের ইলেকট্রন থাকে 2 আর 10 আর 5, 15, কারণ ফসফরাসে 15টা ইলেকট্রন। সো বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 5টা। এই যে 5টা ইলেকট্রন এ কি করবে? ফসফরাস এদিকে একটা ক্লোরিন নিবে, এদিকে একটা ক্লোরিন নিবে, এদিকে একটা ক্লোরিন নিবে, এদিকে একটা ক্লোরিন নিবে, এদিকে একটা ক্লোরিন নিবে। সো টোটাল ক্লোরিন সংখ্যা যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5। এবার এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। সো টোটাল 5 জোড়াতে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা 10টা। 10টা ইলেকট্রন মানে জোড়া কয়টা? 5টা। তাহলে খেয়াল করো, বন্ধন জোড় জিজ্ঞেস করছে, বন্ধন জোড় কয়টা? 5টা। সেখান থেকে আমরা 5টা বন্ধন জোড় পাই বহিস্থ কক্ষপথে। তো আমরা জানি যে বন্ধন জোড় বহিস্থ কক্ষপথে থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 4টা, কিন্তু এখানে 5টা হয়ে যাচ্ছে। 5টা কেন হচ্ছে এটার ব্যাখ্যা হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল সম্প্রসারণ বলে একটা টার্ম আছে, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে যে শিখবা, এবং সেখানে যে ডি অরবিটাল সম্প্রসারণ, হাইব্রিডাইজেশন আর অনেক কিছু শিখবা, সেগুলো আমরা পরে দেখবো। আপাতত আমরা জাস্ট এইটুকু মনে রাখি, যেটা অষ্টক নিয়মের বাইরে চলে যাচ্ছে, মানে 8টার বাইরে চলে যাচ্ছে, 10টা 18টা পর্যন্ত যাইতে পারবে। সো ওই নিয়মে যাচ্ছে, এই নিয়মে কাজ করতেছে না। পরে দেখো বলছে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড মানে
PCl3 অণুতে কতটি সমযোজী বন্ধন আছে? দেখেই বোঝা যাচ্ছে সমযোজী বন্ধন ফসফরাস ট্রাইক্লোরাইড মানে এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl। সো সমযোজী বন্ধন কয়টা? খেয়াল করো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কত? 3। এবার বলছে দেখো কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান। দেখো এই জায়গাতে হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন এটা মাথায় রাখবা ট্রিপল বন্ড। নাইট্রোজেন নাইট্রোজেন একমাত্র নাইট্রোজেন যারা ট্রিপল বন্ড গঠন করে এবং এরা এত শক্তিশালী বন্ধন গঠন করে যেদের ভাঙা যায় না, এবং ভাঙা না যাওয়ার কারণে এরা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। তাহলে মাথায় রাখবা নিষ্ক্রিয় গ্যাস কারা আছে? তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে জেনন, রেডন, ক্রিপ্টন। এগুলার পর সবচেয়ে নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন বিকজ অফ N ট্রিপল বন্ড N। সো নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় নাইট্রোজেন বিকজ অফ N ট্রিপল বন্ড N। মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইটা মাথায় রাখবা, অনেক জায়গায় কাজে দিবে। অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, ক্লোরিন ক্লোরিন সিঙ্গেল বন্ড। মাথায় রাখবা সবগুলাই, এইটা মাথায় রাখতে হবে। পরে এমসিকিউতে আসি। বলছে কোন মৌলের অণুতে দ্বিবন্ধন বিদ্যমান? এখানে কোন মৌলের অণুতে দ্বিবন্ধন বিদ্যমান? তো আমরা একটু আগে দেখছি এইটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল, অক্সিজেন অক্সিজেন ডাবল, ক্লোরিন ক্লোরিন সিঙ্গেল। তাহলে এখানে দ্বিবন্ধন কোথায় আছে? অক্সিজেনে আছে। ক্লিয়ার না? ক্লিয়ার। বলছে কোনটি সমযোজী যৌগ? এখানে খেয়াল করো ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ধাতু অক্সিজেন অধাতু আয়নিক যৌগ। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ধাতু অক্সিজেন অধাতু আয়নিক যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ধাতু ক্লোরিন অধাতু আয়নিক যৌগ। হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেনও অধাতু, হাইড্রোজেনও অধাতু, ক্লোরিনও অধাতু। তাহলে অধাতু অধাতু মিলে এখানে যে বন্ধন গঠন করবে এরা হচ্ছে সমযোজী বন্ধন এবং সমযোজী যৌগ। তাহলে অধাতু অধাতু সমযোজী, ধাতু অধাতু কি হবে? আয়নিক। ক্লিয়ার? তো ধাতু অধাতু কিভাবে চিনবা? তোমার গ্রুপ 1 এটা মুখস্থ করতে হবে। গ্রুপ 1 যেমন সোডিয়াম, পটাশিয়াম, এইগুলো হচ্ছে আমাদের লিথিয়াম, এগুলো হচ্ছে ধাতু। গ্রুপ 2, গ্রুপ 2 তে কে আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। গ্রুপ 2 তে অ্যালুমিনিয়াম নেই, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। এইগুলো হচ্ছে আমাদের কি? এগুলাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে আমাদের ধাতু। তাহলে এগুলো ধাতু হওয়ার কারণে এরা সবাই কিন্তু আয়নিকে যাচ্ছে। তাহলে ওইটা যাচ্ছে আমাদের কিসে বলতো? সমযোজীতে। কিন্তু তুমি দেখবা যে এইটা হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তো এটা দেখে মনে হয় আয়নিক, বাট আয়নিক হয় অন্য কারণে, তড়িৎ ঋণাত্মকতার কারণে। একটা চ্যাপ্টার আছে পর্যায়বৃত্ত ধর্মের, একটা চ্যাপ্টার পর্যায় সারণীতেই তুমি পাবা। সো ওখানে তড়িৎ ঋণাত্মকতা বলে একটা টার্ম পাবা, ওইটার কারণে আমরা এটা আয়নিক তৈরি হয়ে যায় পরে, কিন্তু ইনিশিয়ালি গঠন করার সময় এরা সমযোজীই থাকে, সমযোজী থেকে পরবর্তীতেও আয়নিক হয়। হ্যাঁ, সো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার আসে বলছে যে কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি। তাহলে এখানে যেই যৌগগুলো আছে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কোনটায় বেশি সেটা দেখতে হবে। প্রথমে আসো আমরা অ্যামোনিয়ার দিকে তাকাই। অ্যামোনিয়াতে দেখো, অ্যামোনিয়াতে বেসিক স্ট্রাকচার যদি তুমি তাকাও, অ্যামোনিয়ার স্ট্রাকচার এভাবে শিখবা যে 3টা হাইড্রোজেনের সাথে 3টা বন্ড, নাইট্রোজেনের উপর 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো এই 1 জোড়া বন্ধন জোড়, 2 জোড়া, 3 জোড়া বন্ধন জোড়, আর এটা হচ্ছে মুক্ত জোড়। তাহলে বন্ধন জোড় এখানে 3টা, বন্ধন জোড় এখানে আমাদের 3টা। বন্ধন জোড়কে বন্ড পেয়ার বলে। কি বলে? বন্ড পেয়ার। সো মাথায় রাখবা এটা হচ্ছে বিপি, মানে বন্দি পাঠশালা, যেটাতে আমি এখন চাকরি করি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বিপি বন্ড পেয়ার 3টা, আর এইটাকে বলে হচ্ছে লন পেয়ার, লন পেয়ারকে বলে হচ্ছে এলপি, এলপি। তাহলে এলপি কয়টা? এলপি হচ্ছে একটা। তাহলে বন্ড পেয়ার 3টা, লন পেয়ার একটা। এরপরে দেখো C2H2, এটার দিকে তাকাই। C2H2, তো C2H2 এটা হচ্ছে অ্যালকাইন না? যেটাই হোক, আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, দেখো এই জায়গাতে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এখন আমাদের কার্বনের 2টা হাত গেছে, তাহলে এখনো 3টা হাত খালি, 3টা হাত বসাই দিলাম। সো এটা হচ্ছে অ্যালকাইন। এই অ্যালকাইনে খেয়াল করে দেখো, এই অ্যালকাইনে এইটা একটা বন্ধন জোড়, এটা একটা বন্ধন জোড়, এটা একটা, এটা একটা। সো এক কার্বনে বন্ধন জোড় আমাদের 4টা। তাহলে বন্ড পেয়ার কয়টা আছে? 4টা। এই কার্বনে বন্ধন জোড় কয়টা? বন্ড পেয়ার 4টা। তো ক্যালকুলেশন করলে দেখো বন্ড পেয়ার আমাদের এখানে 4টা করে আছে। তাহলে 4টা করে বন্ড পেয়ার থাকলে এইটা হচ্ছে আমাদের বি নাম্বার কারেক্ট আনসার। কারণ কি? এই জায়গাতে 3টা পাইছি, এটা হাইয়েস্ট পাইছি 4টা, 4টার উপরে হয় না। কার্বন ডাই অক্সাইডে দেখবা এখানে বন্ড পেয়ার অক্সিজেনের সাথে 2টা, পানিতে দেখবা
হাইড্রোজেনের সাথে এইভাবে দুইটা, তাহলে এগুলো হচ্ছে বন্ড পেয়ার দুইটা দুইটা করে। তাহলে আমাদের C2H2 যেটা আছে এইটাতেই কেবল 4টা বন্ড পেয়ার আছে। পরে দেখো আমাদের এখানে একটা যৌগ দিছে A1B7, A1 মানে কি প্রথম একটা যৌগ, প্রথম যৌগ যেখানে পারমাণবিক সংখ্যা 1, সো এটা হচ্ছে হাইড্রোজেন। আর এখানে দেখো B7 এমন যৌগ যেখানে পারমাণবিক সংখ্যা 7 মানে নাইট্রোজেন। হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিলে আমাদের তৈরি করে NH3 অ্যামোনিয়া যৌগ। বলছে গঠিত যৌগে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? তো গঠিত যৌগে মুক্ত জোড় ইলেকট্রন যদি আমরা দেখার চেষ্টা করি, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, 2 5 7 হয়ে গেল, তাই না? এবার দেখো 2 5 7 হয়ে গেল, প্রথম দুইটা আমার বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, কারণ এটা বহিস্থ কক্ষপথ না। সো নাইট্রোজেনের এই জায়গাতে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। সো এই যে তিনটা, খেয়াল করে দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা বন্ধন জোড় গঠন করে ফেলছে, অর্থাৎ 3টা ইলেকট্রন ইউজ হয়ে গেছে। সো আর 2টা ইলেকট্রন আমাদের গ্যাপ থাকে, কত থাকে? 3 2 গ্যাপ থাকে। সেই 2 দেখো আমাদের উপরে বসে যাচ্ছে। সেই 2 কোথায় বসছে ভাইয়া? উপরে বসছে। তাহলে 2 1 2 3 টোটাল মিলে কত? 5। তাহলে 3 আর 2 5। তাহলে দেখো এই তিনটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার, আর এইটা হচ্ছে আমাদের লন পেয়ার। তাহলে লন পেয়ার ইলেকট্রন সংখ্যা কতটি? দেখো হিসাব করলে লন পেয়ার পাচ্ছি হচ্ছে আমরা 2টি। ইলেকট্রন চাইছে, জোড় চাই নাই। ইলেকট্রন চাইছে, ইলেকট্রন কয়টা? 2টা। জোড় চাই না, জোড় চাইলে কিন্তু এক জোড় হইতো। তাহলে আমাকে খেয়াল করতে হবে জোড় বলছে নাকি ইলেকট্রন বলছে। জোড় বললে 2টা, আর যদি ইলেকট্রন বলে তাহলে কয়টা হবে? জোড় বললে 1টা, ইলেকট্রন বললে 2টা। ওকে, পরে আসো, বলছে অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? ওই যে এবার দেখো জোড় বলছে, আগে ইলেকট্রন চাইছিল, এখন জোড় বলছে। জোড় মানে কি? এক জোড়, একটু আগেই দেখলাম নাইট্রোজেনের উপর যেই একটা থাকে, ঠিক আছে? মাস্ট, এটা শিখতে হবে, এটা তোমার সারা জীবন লাগবে, সারা জীবন লাগবে, এটা মাস্ট শেখা লাগবে, তাছাড়া তুমি আগাইতে পারবে না। এবার আসো, বলছে ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? সো ফ্লোরিন অণুতে, ফ্লোরিন অণু মানে F2 মানে ফ্লোরিন বন্ড ফ্লোরিন, এটা। এবার দেখো ফ্লোরিন মানে হচ্ছে আমাদের, ফ্লোরিন মানে হচ্ছে এখানে 9টা ইলেকট্রন আছে, তাই না? 9টা ইলেকট্রন আছে। সো 2 এবং 7 মিলে কত? আমাদের 9, ফ্লোরিন 9। এবার দেখো এই জায়গাতে আমার 7টা ইলেকট্রন, এখানে আমার 7টা ইলেকট্রন আসলো, তাহলে টোটাল মিলে আমার ইলেকট্রন যদি আমরা হিসাব করি, তাহলে এখন আমরা এই জায়গা থেকে হিসাব করে মিলাবো যে কয় জোড়া ইলেকট্রন আমাদের বন্ধন গঠনে অংশগ্রহণ করে, বুঝছো? সো কয় জোড়া ইলেকট্রন আমাদের বন্ধন গঠনে অংশগ্রহণ করে, কয় জোড়া আমাদের মুক্ত জোড়। তাহলে আমরা একটু দেখি ফ্লোরিনের, খেয়াল করো, এই ফ্লোরিনের সাথে এই ফ্লোরিন বন্ধন গঠনে অংশগ্রহণ করলো, এখানকার একটা ইলেকট্রন, এখানকার একটা ইলেকট্রন, তাহলে এই ফ্লোরিনে এখনো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 6টা ইলেকট্রন অবশিষ্ট আছে। এই ফ্লোরিনে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 6টা ইলেকট্রন অবশিষ্ট আছে। তাহলে আমার চাইছে কত? মুক্ত জোড়। তাহলে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া মুক্ত জোড়, আর 1 জোড়া বন্ধন জোড়। তাহলে লন পেয়ার 6, বন্ড পেয়ার 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি জোড়া ইলেকট্রন পাচ্ছি হচ্ছে 6 জোড়া। আবার বলি, এখান থেকে আমি জোড়া ইলেকট্রন কত পাচ্ছি? 6 জোড়া। মনে থাকবে, রাখতে হবে মনে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা পরের অংশে যাই। বলছে H2O অণুতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে? H2O পানি, পানিতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে? পানিতে দেখো অক্সিজেন মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 8টা, 2p6 কেমনে হয়? 1s2 2s2 4 আর এদিকে 4, তাই তো 2p4। সো এই অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো, এইদিকে আমরা যদি দেখি, এদিকে আমাদের হাইড্রোজেন 1 জোড়া যাচ্ছে, এদিকে 1 জোড়া যাচ্ছে। সো এই দিকে তাকাও, এই যে 2টা ইলেকট্রন না, এই 2টা ইলেকট্রনে একটা যাচ্ছে এই হাইড্রোজেনের সাথে, এই একটা যাচ্ছে এই হাইড্রোজেনের সাথে, বাকি যেই 4টা ইলেকট্রন আছে, এই 4টা এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া 2 জোড়া বসে যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি লন পেয়ার দেখি, 1 জোড়া লন পেয়ার 2 জোড়া লন পেয়ার, তাহলে লন পেয়ার দেখলে 2 জোড়া লন পেয়ার পাচ্ছি। খেয়াল করো, তাহলে পানির অণুতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন আছে? 1 জোড়া 2 জোড়া। তাহলে এখান থেকে আমরা পানি অণুতে মুক্ত জোড় ইলেকট্রন পাচ্ছি B = 2 জোড়া, ঠিক আছে? মুক্ত জোড় ইলেকট্রন কত পাচ্ছি? B = 2 জোড়া। তাহলে মাথায় রাখবো সব সময় যে এই পানিতে এখানে হাইড্রোজেন থাকে, আর 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন উপস্থিত থাকে। এটা ভেঙে ভেঙে বুঝাই দিলাম, বাট তুমি ক্যালকুলেশন করতে করতে এটা মুখস্থ করে ফেলতে পারবে, সারা জীবন লাগবে তোমার,
সারা জীবন লাগবে না। আমার মতো যদি কেমিস্ট্রি টিচার হও তাহলে তো তোমার কথায় কথায় পড়াইতে হবে, বুঝতে পারছো? তো আমার মতো কেমিস্ট্রি টিচার হবা তাহলে কথায় কথায় পড়াইতে হবে। এবার আসো 51 নম্বর এমসিকিউ বলছে যে সালফার ট্রাইঅক্সাইড অণুর ক্ষেত্রে, সালফার ট্রাইঅক্সাইড একটা অণু আছে, এই সালফার ট্রাইঅক্সাইড অণুর ক্ষেত্রে 6টি বন্ধন জোড় ইলেকট্রন আছে। তাহলে আমরা একটু দেখি সালফার ট্রাইঅক্সাইড অণুর ক্ষেত্রে কি ঘটে। সালফার ট্রাইঅক্সাইডে এখানে দেখো সালফারের সাথে এক জোড়া, এখানে সালফারের এক জোড়া, এখানে সালফারের সাথে এক জোড়া। তাহলে খেয়াল করো তো সালফার ট্রাইঅক্সাইডে 6টি বন্ধন জোড় না, একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে 6টা বন্ধন জোড় আছে, ঠিক আছে। 6টি মুক্ত জোড় ইলেকট্রন আছে, 6টি মুক্ত জোড় ইলেকট্রন কি আছে? উত্তর হচ্ছে না, নাই। থাকতেও পারে, নাও থাকতে পারে, একটু দেখার চেষ্টা করি। দেখো অক্সিজেন ডাবল বন্ডে যাওয়ার পর, অক্সিজেন ডাবল বন্ডে যাওয়ার পর অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো সালফার ট্রাইঅক্সাইড অণুতে এই অক্সিজেনের উপর এক জোড়া, দুই জোড়া, এক জোড়া, দুই জোড়া, এক জোড়া, দুই জোড়া। তাহলে খেয়াল করো এই সালফার ট্রাইঅক্সাইড অণুর উপর 1 2 3 4 5 6, তাহলে 6 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এটাও কিন্তু কারেক্ট। সালফারের সাথে বন্ধন জোড় 6 আর অক্সিজেনের উপর মুক্ত জোড় 6। যৌগটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। ইয়েস, সালফার ট্রাইঅক্সাইড পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যা আমাদের সালফিউরিক অ্যাসিড হয়ে পানিতে নেমে মাটিতে নেমে আসে। আয় ভিতরে আয়, সমস্যা নেই। সো পানিতে নেমে আসে, মানে ধরো বৃষ্টির পানির সাথে মাটিতে নেমে আসে। বৃষ্টির পানির সাথে মাটিতে নেমে আসলে এখানে তখন আমাদের অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। তাহলে এখানে আমাদের 3টাই কারেক্ট। ক্লিয়ার হয়েছে? 3টাই কারেক্ট। আচ্ছা, এবার বলছে দেখো PCl5 যৌগে, PCl5 যৌগে বন্ধন জোড় ইলেকট্রন একটা, PCl5 যৌগে বন্ধন জোড় ইলেকট্রন একটা, এটা কি ঠিক আছে? মোটেও না। PCl5 যে যৌগটা, PCl5 এ এখানে একটা ক্লোরিন, 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 সব সিঙ্গেল বন্ডে আছে। তাহলে PCl5 যৌগে 5টা বন্ধন জোড় আছে, 5টা বন্ধন জোড়, তাহলে একটা হলে তো হবে না, এটা ভুল। অষ্টকের নিয়ম মেনে চলে, এটাও ভুল, কারণ অষ্টকে 8টা ইলেকট্রন থাকে, বাট এখানে আমাদের ইলেকট্রন কতগুলো আছে দেখো, এখানে 10টা আছে। কেন্দ্রীয় পরমাণু পি ব্যতিক্রম, ইয়েস এইটা কারেক্ট। তার মানে আমাদের এখানে 3টে অপশনের ভিতরে কোনোটাই কারেক্ট না, এটা ভুল আছে। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের 3 নাম্বারটা কারেক্ট। বা এখানে আমরা যদি বলতাম একটা না, এখানে হচ্ছে আমাদের বন্ধন জোড় 5টা বলতাম, তাহলে 1 এবং 3 হতো। বন্ধন জোড় 5টা বলতাম, 1 এবং 3 হতো। হয় টাইপিক্স মিস্টেক করছে, নাই হচ্ছে আমাদের কোথায় ঠিক ভুল আছে, টেস্ট পেপার থেকে আমি তুলছি, টেস্ট পেপারে ভুল আছে কোন একটা জিনিস, বুঝতে পারছো? ওকে, পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউ, আগেটা ছিল 52, পরেরটা 53। নিচের বিক্রিয়াগুলোর আলোকে 53-54 নম্বর প্রশ্নের উত্তর দাও। সো এখানে দেখো H2S হাইড্রোজেন এবং সালফার বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড তৈরি করে। তাহলে ডি যৌগটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই যে হাইড্রোজেন সালফাইড ডি যৌগ, খেয়াল করো এটাও অধাতু, এটাও অধাতু, অধাতু অধাতু মিলায়ে সমযোজী বন্ধন গঠন করবে, আয়নিক বন্ধন গঠন করবে না, এরা অজৈব যৌগ। তাহলে খেয়াল করো জৈব যৌগ হইতে গেলে কার্বন থাকতে হয়, তাহলে এরা 1 এবং 3 নাম্বার কারেক্ট অ্যান্সার দিতেছে। ঠিক আছে, তাহলে কি হইলো, সালফার অধাতু, হাইড্রোজেন অধাতু, অধাতু অধাতু মিলে তোমার এখানে সমযোজী বন্ধন গঠন করবে। ওকে, এবার বলছে দেখো নিচের বিক্রিয়াটির আলোকে, আচ্ছা ওইটা আগের কোশ্চেনই। এবার বলছে দেখো 54 নম্বরে ডি এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সো ডি মানে কি? ডি মানে H2S। সো এই H2S এর কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমার সালফার। সালফারের 16টা ইলেকট্রনকে তুমি যদি ভাঙো, 2 8 10 আর 6 16, তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার কত? তাহলে দেখো এখানে আমাদের ইলেকট্রন আছে 6টা, বাট ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তো এটা আমাদের 3 অরবিটাল, এটা না 18 হবে। হ্যাঁ 18 হবে। কেন আমি তোমাকে বলি, ধারণ ক্ষমতা হয় হচ্ছে 2n স্কয়ারের নিয়ম অনুযায়ী। 2n স্কয়ারের নিয়ম অনুযায়ী যদি হয়, তাহলে খেয়াল করো আমাদের প্রথমে 1s2 2s2 2p6 এই পর্যন্ত আমরা 10 বসাচ্ছি। পরে যখন আমরা 3d অরবিটালে যাচ্ছি, তখন n এর ভ্যালু 2 ইনটু n এর ভ্যালু যখন 3 বসাবা, তখন বসাইলে হয় কি 3 এর স্কয়ার ইনটু 2 মানে 18টা হয়। তার মানে আমাদের এই যে সর্বশেষ শক্তি স্তর, সেই সর্বশেষ শক্তি স্তর কিন্তু 3 নাম্বার শক্তি স্তর, আর 3 নাম্বার শক্তি স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে 18। 8 দাগাই দিলে ভুল হবে, বুঝছো? 3 নাম্বার শক্তি স্তরে কিন্তু ধারণ ক্ষমতা 18। তাহলে ধারণ ক্ষমতা এটা সব সময় আমাদের 2n স্কয়ার নিয়ম অনুযায়ী হয়।
ধারণ ক্ষমতা কি নিয়ম 2n স্কয়ার নিয়ম অনুযায়ী হয়। সো এই 2n স্কয়ার নিয়ম অনুযায়ী আমাদের ওই জায়গাতে ভ্যালু বসাতে হবে। ওকে, এবার আসো, বলছে উদ্দীপকের আলোকে 55-56 নম্বর প্রশ্ন উত্তর দাও। পি এবং কিউ দ্বারা গঠিত যৌগের অণুতে বন্ধন জোড় কয়টি? পি এবং কিউ প্রতীকী মৌল। সো এখানে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে নিশ্চয়ই, সেটা আমাদের টাইপিস্ট হয়তো নিশ্চয়ই তুলে নেই। এখন আমরা সেইটা একটু দেখার চেষ্টা করি এখানে কি আছে, আমি একটু তোমাদের তুলে দিব, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, প্রতীকী মৌল এখানে আমাদের লেখা আছে এরকম P1 আর Q হচ্ছে 7, এইটুকু আমাদের আলাদা করে লেখা আছে। কি লেখা আছে? P হচ্ছে আমাদের 1 আর Q হচ্ছে 7, এটা লেখা আছে। এবার বলছে দেখো PQ দ্বারা গঠিত যৌগের অণুতে বন্ধন জোড় ইলেকট্রন সৃষ্টি কত? সো এখানে দেখো P1 মানে আমাদের হাইড্রোজেন হচ্ছে P, Q7 মানে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে আমাদের Q, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে আমাদের বন্ধন গঠন করে NH3 অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন যদি দেখো, নাইট্রোজেনের এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, উপরে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে বন্ড পেয়ার বা বন্ধন জোড় এটা একটা, এইটা একটা, এটা একটা। তাহলে বন্ধন জোড় বিপি হচ্ছে আমাদের 3টা, লন পেয়ার এলপি হচ্ছে আমাদের একটা। তাহলে এখানে আমরা দাগাইতে পারবো বন্ধন জোড় বিপি হচ্ছে আমাদের 3টা। ক্লাস কতটুকু হয়েছে? আচ্ছা, সো বন্ধন জোড় বিপি হচ্ছে আমাদের 3টা। ওকে, এবার দেখো আমরা 56 নাম্বার এমসিকিউতে যাই। বলছে যে ওই যে যৌগটা ওটাতেই কি ছিল P1 Q7, এই যৌগটাতেই বলছে 2 এর নিয়ম পালন করে। অবশ্যই, কারণ কি NH3 অ্যামোনিয়াতে, দেখো NH3 অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হচ্ছে 2 বা 2 এর নিয়ম বা ডুয়েটের নিয়ম ফলো করে। একমাত্র হাইড্রোজেনই ডুয়েট ফলো করে, অন্য কেউ করে না। এবার বলছে দেখো সমযোজী বন্ধন গঠন করে। অবশ্যই এইটা কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ। তাহলে এ হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে, এও অধাতু এও অধাতু। এবার বলছে দেখো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, এটাও ঠিক, কারণ সমযোজী বন্ধনের গলনাঙ্ক কম, সমযোজী বন্ধনের গলনাঙ্ক কম। এবার ওই সেন্সে যদি চিন্তা করো তাহলে গলনাঙ্ক কম, বাট এখানে আমার নাইট্রোজেনের না তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে, ফলে এরা পোলারিটি সৃষ্টি করে। হ্যাঁ, ফলে এদের গলনাঙ্ক আবার বেড়ে যায়, বাট ওই সেন্সটা আমাদের এখানে কাজে লাগবে না, ওই সেন্স আমাদের এখানে কাজে লাগবে না, ফলে আমরা এখন ওইটা দেখবো না, আমরা জাস্ট এখানে 3টাই দাগাবো। এবার বলছে পানিতে অদ্রবণীয় লবণ কোনটি? সো আমাদের কোন কোন লবণ পানিতে অদ্রবণীয় তার একটা লিস্ট আছে, এটা মুখস্থ করতে হবে। এটার ব্যাখ্যা পাবা তুমি হচ্ছে, ইন্টারমিডিয়েটে উঠে বোঝার পর, কয়েকটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টগুলো বোঝার পর তারপরে ব্যাখ্যাগুলো পাবা। এখন ওই কনসেপ্ট বুঝাইলে তুমি বুঝবা না, তাহলে এখন তোমার কাজ কি মুখস্থ করা, কারণ এখান থেকে ইয়া আসে, এমসিকিউ আসে। তাহলে অদ্রবণীয় কারা একটু মুখস্থ করে নিবা। দেখো বেরিয়াম সালফেট, এটা হচ্ছে অদ্রবণীয়। তারপরে হচ্ছে বেরিয়াম সালফেটের পাশাপাশি লেড সালফেট, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, লেড সালফেট, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, এইগুলো হচ্ছে অদ্রবণীয় লবণ। সিলভার আয়োডাইডও আছে, সিলভার আয়োডাইড, ক্যালসিয়াম সালফেট, এই সবাই হচ্ছে আমাদের অদ্রবণীয় লবণ। এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। আর দিকে সেম ভাবে আমাদের পানিতে দ্রবণীয় কিছু লবণ আছে, দ্রবণীয় লবণগুলোর ভিতরে আমাদের মনে রাখতে হবে দ্রবণীয় লবণগুলো সিলভার নাইট্রেট, সালফেট, সিলভার ব্রোমিন ক্লোরাইড, সিলভার নাইট্রেট, তারপর হচ্ছে তোমার সিলভার সালফেট, তাই তো, সোডিয়াম সালফেট। আমি এটা কি করি, আমি এগুলো পরীক্ষার আগের দিন মুখস্থ করি, পরীক্ষার আগের দিন ছাড়া আমারও মনে থাকে না। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, আমিও পরীক্ষার আগের দিন মুখস্থ করি এবং প্র্যাকটিস করে যাই। এই 3টা হচ্ছে দ্রবণীয় আর এগুলো হচ্ছে অদ্রবণীয়। তো এইগুলা মুখস্থ করার পর তারপরে তুমি দাগাইতে পারবে। এখন দেখো এর ভিতরে আমাদের সিলভার ক্লোরাইড যেহেতু অদ্রবণীয় বলছে, সিলভার ক্লোরাইড হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে? তো দেখো সিলভার ক্লোরাইড অদ্রবণীয় এখানে আমরা পেয়ে গেছি, সিলভার ক্লোরাইড অদ্রবণীয় পেয়ে গেছি। আর এখানে আরেকটা ওয়েতে বের করা যায়, সেই ওয়েটা হচ্ছে ফাজানের নীতি। হ্যাঁ, ফাজানের নীতি। সো ফাজানের নীতি ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, তোমরা এখন শিখলে মাথায় ঢুকবে না। কোনটি পানিতে দ্রবণীয়? দ্রবণীয়র ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট মাথায় রাখবা, কেউ যদি আয়নিক হয় সে হচ্ছে দ্রবণীয়, ঠিক আছে? কেউ যদি আয়নিক হয় সে হচ্ছে দ্রবণীয়। কেউ যদি সমযোজী হলে সে হচ্ছে অদ্রবণীয়। এইটা দেখো তুমি আইডেন্টিফাই করতে পারবা। তাহলে দেখো
আয়নিক হলে দ্রবণীয় আর সমযোজী হলে অদ্রবণীয়। এখানে খেয়াল করে দেখো, সাধারণ লবণ আয়নিক যৌগ, তাহলে এ পানিতে দ্রবণীয়, বাকিগুলা সব তোমার সমযোজী যৌগ বা অন্য কোনো কাহিনী, ওগুলা দ্রবণীয় না। কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয়, সেখানেও আমার দেখতে হবে আয়নিক কে আছে। আয়নিক যে আছে সে পানিতে দ্রবীভূত হয়। কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয় সেখানে আমাদের তাকাইতে হবে, সেই হিসাবে আমাদের চিন্তা ভাবনা করে। সো এই জায়গায় দেখো, আমাদের এই যে লিথিয়াম ক্লোরাইড যেটা আছে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি আয়নিক, এজন্য এটা পানিতে দ্রবীভূত হয়। একটু মুখস্থ করবা, কেমন? ওকে, পরে দেখো বলছে পানিতে অদ্রবণীয় যৌগ কোনটি। সো পানিতে অদ্রবণীয়, খেয়াল করো, এই তিনটাই আমাদের আয়নিক, এই তিনটাই আমাদের কি আয়নিক। কিভাবে চিনলাম? ধাতু অধাতু মিলে, দেখো ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, এইটা দেখো দুইটাই অধাতু, এইটা হচ্ছে আমার সমযোজী, তাহলে এইটা পানিতে অদ্রবণীয়। তাহলে এটা কিন্তু আমাদের ওই বেসিক ওই কনসেপ্ট, এবং আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটাই। হ্যাঁ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের লেভেলে আইডেন্টিফাই করা ইজি, তোমাদের লেভেলে আইডেন্টিফাই করা ইজি, এজন্য আসার মতো এটা বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, কেমন? আচ্ছা, এবার আসো পরের এমসিকিউ দেখি। পরের এমসিকিউতে আসি, বলছে কোন যৌগটি পানিতে দ্রবণীয়। তাহলে এর ভিতরে আবার আমাদের খুঁজে বের করতে হবে পানিতে দ্রবণীয়। দেখো পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, আয়রন সালফেট, এই যে যৌগগুলো আছে এইগুলার ভিতরে সবচেয়ে বেশি দ্রবণীয় হবে হচ্ছে পটাশিয়াম সালফেট, কারণ পটাশিয়াম বেশি আয়নিক, হ্যাঁ। সো পটাশিয়াম সালফেট হচ্ছে বেশি দ্রবণীয় হবে। সবগুলাই আয়নিক, বাট এই সালফেট গুলা তুমি যদি বাদ দাও তাহলে দেখবা পটাশিয়াম পাও, ক্যালসিয়াম পাও, আয়রন পাও, বেরিলিয়াম পাও, এর ভিতর পটাশিয়াম সবচেয়ে সক্রিয় এবং আয়নিক, এই জন্য পটাশিয়াম সালফেট হচ্ছে বেশি দ্রবণীয়। বুঝতে পারছো? কোনটি পানিতে অদ্রবণীয়? সো অদ্রবণীয়র ওই যে লিস্ট মুখস্থ করলাম, তার ভিতরে আমাদের অদ্রবণীয় যে লিস্ট আছে, সেই অদ্রবণীয় লিস্টের ভিতরে আমরা দেখছিলাম যে বেরিলিয়াম সালফেট ছিল পানিতে অদ্রবণীয়। সো এই জন্য আমরা এখানে বেরিলিয়াম সালফেট অদ্রবণীয় নিব। আচ্ছা, কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয় না? সেম ভাবে দেখো, এখানে আমাদের আয়নিক এবং সমযোজী খুঁজতে হবে। দেখো এইটা হচ্ছে আমাদের আয়নিক, এইটা আয়নিক, এইটা আয়নিক, ঠিক আছে। এইটা দেখো সোডিয়াম নাইট্রেট যে যৌগটা আছে, এটা কি পানিতে দ্রবীভূত হয় না? সো 63 নাম্বার এমসিকিউ, এইটার ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? এই প্রশ্নটাতে একটু ভুল আছে, বুঝছো, যার কারণে এটা ব্যাখ্যা করতেছি না। এই প্রশ্নটা একটু বাদ দিবা, ভুল আছে, পড়ার সময় বাদ দিবা। ওকে, এইটাতে হচ্ছে অদ্রবণীয় সিলভার ক্লোরাইড, ওই যে লিস্টের ভিতরে আছে, লিস্টটা মুখস্থ করবা, লিস্টের ভিতরে আছে। এবার বলছে দেখো এই জায়গাতে খেয়াল করো, বলছে কোন যৌগে পোলারিটি বিদ্যমান। পোলারিটি মানে হচ্ছে প্লাস মাইনাস, মানে ব্যাপারটা হইতেছে এরকম যে সে যৌগটা ছিল সমযোজী, বাট সমযোজী যৌগে এক সাইডে প্লাস এক সাইডে যদি মাইনাস তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে পোলারিটি। ফিনোমেনাটা বুঝো, সমযোজী যৌগে যদি এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস তৈরি হয় তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে পোলারিটি। তাহলে খেয়াল করো, এখানে আমাদের CH4 সমযোজী যৌগ, কার্বন ডাই অক্সাইড সমযোজী যৌগ, PCl5 সমযোজী যৌগ, HF এটাও সমযোজী যৌগ, বাট এই HF হাইড্রোজেন ফ্লোরাইডে এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস তৈরি হয়। সো এই প্লাস মাইনাস তৈরি হওয়ার কারণে হাইড্রোজেন ফ্লোরাইডে প্লাস মাইনাস তৈরি হওয়ার কারণে আমরা এখানে দেখতে পাই যে হাইড্রোজেন ফ্লোরাইড তোমার হচ্ছে পোলারিটি দেখায়। কেন পোলারিটি দেখায়? কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই। বুঝতে পারছো? ওকে, এবার বলছে দেখো নিচের কোন যৌগে পোলারিটি বিদ্যমান। সেম ভাবে আমাদের এখানে দেখতে হবে পোলারিটি কোনটা আছে। PCl3 তে নাই, CH4 এ নাই, কার্বন ডাই অক্সাইডে নাই, কারণ তিনটাই সমযোজী। এই চিনিতে আছে। সো আমাদের একটু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কয়েকটা যৌগে আমরা পোলারিটি পাই। যেমন দেখো অ্যামোনিয়া যৌগে পোলারিটি আছে, পানিতে পোলারিটি আছে, হাইড্রোজেন ফ্লোরাইডে পোলারিটি আছে, এবং তোমার চিনিতে পোলারিটি আছে, চিনি। পাশাপাশি লবণ, এইটাতে লবণ না, অ্যালকোহলে পোলারিটি আছে। সো এই কয়েকটা জিনিসে পোলারিটি পাওয়া যায়, এই লিস্টটা আমাদের মুখস্থ করতে হবে। অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, চিনি, অ্যালকোহল। তো এখানে খেয়াল করে দেখো লাস্টের যে যৌগটা এটা হচ্ছে অ্যালকোহল, ROH। সো অ্যালকোহলে পোলারিটি আছে, দ্যাটস ওয়াই অ্যালকোহলটা আমরা দাগাবো।
হ্যাঁ, এই কয়েকটা জিনিস আমাদের পোলারিটি আছে, যারা তৈরি হয়েছিল সমযোজী এবং তারা পোলারিটি দেখায়। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবার বলছে দেখো কোন জৈব যৌগটি পোলার ধরনের। সো কোন জৈব যৌগটি পোলার ধরনের, এখানে দেখো বেনজিন পোলার না, ইথার পোলার না, পেট্রোল পোলার না, চিনি জৈব যৌগ অ্যান্ড পোলার। এই যে এখানে লিখে দিছি, দেখো চিনি, অ্যালকোহল, হাইড্রোজেন ফ্লোরাইড, পানি, অ্যামোনিয়া, এই কয়টা। সো এই কয়টা আমাদের মনে রাখতে হবে। চিনি হচ্ছে আমাদের এখানে পোলার ধরনের। আচ্ছা, এবার বলছে দেখো কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী। তো দেখো এখানে আমাদের এই সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে প্লাস মাইনাস তৈরি হয়, কপার সালফেটে প্লাস মাইনাস তৈরি হয়, জিঙ্ক সালফেটে প্লাস মাইনাস তৈরি হয়, বাট এইটা পোলারিটি ক্রিয়েট করলেও এটাকে ভাঙা সম্ভব না, প্লাস মাইনাস তৈরি হয় না। সো দেখা যায় কি, এই কারণে আমাদের এইটার যেই জলীয় দ্রবণ, এটা বিদ্যুৎ অপরিবাহী হয়। তাহলে মাথায় রাখবা, এইটা হচ্ছে আমাদের কি বলতো, চিনি এর জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী, এটা মাথায় রাখবা। চিনি এর যে জলীয় দ্রবণ এটা বিদ্যুৎ অপরিবাহী, এমসিকিউ আসবে, এটা মাথায় রাখতে হবে। পরবর্তীতে দেখো বলছে নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী। সো বিদ্যুৎ পরিবাহীর ক্ষেত্রে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড, তুমি দেখেই দাগাই দিবা সোডিয়াম ক্লোরাইড তো প্লাস মাইনাসে পরিণত হয়, বিদ্যুৎ পরিবাহী। বাট দেখো এখানে সলিড দেয়া আছে, সলিডে তো আর আয়ন নাই, তাই না? সলিডে আয়ন নাই যখন, তখন সে প্লাস মাইনাসে পরিণত হইতে পারবে না, তাহলে এটা বিদ্যুৎ পরিবাহী না। এটা দেখো, এটা হচ্ছে আমাদের গ্লুকোজও পরিবাহী না, চিনির অর্ধেক। সোডিয়াম সালফেট সলিড, তাহলে প্লাস মাইনাসে পরিণত হইতেই পারতেছে না। তাহলে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিকুইড যে আছে, এ ম্যাগনেসিয়াম 2+ আর ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, তাহলে এ আমাদের এখানে বিদ্যুৎ পরিবাহী। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, আমরা এখানে দেখতেছি যে CCl4 যৌগটি এটা হচ্ছে সমযোজী বন্ধনে তৈরি। সমযোজী বন্ধনে তৈরি হলে পানিতে দ্রবণীয়, উত্তর হচ্ছে না, অদ্রবণীয়। এবার বলছে দেখো ইথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হয়। ইয়েস, ইথেন মানে হচ্ছে তোমার, এই ধরো মিথেন ধরলাম, সাথে ক্লোরিন ধরলাম, মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে CCl4 তৈরি হয়। ঠিক আছে, ওই জৈব যৌগের বিক্রিয়ার ভিতরে পাবা সমযোজী বন্ধনে আবদ্ধ। তার মানে এখানে 2 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? 2 এবং না 3 নাম্বার কারেক্ট আনসার, সরি 3 নাম্বার কারেক্ট আনসার। কারণ এ যখন তৈরি হয় তখন সে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হয়, বাট এখানে দিছে হচ্ছে ইথেন মানে কি, ইথেন মানে হচ্ছে CH3 বন্ড CH3, এটা থেকে তো তৈরি হয়নি। তার মানে এটাও ভুল, তাহলে কারেক্ট আনসার শুধুমাত্র অপশন 3 মানে সি নাম্বার। সো দ্যাটস ইট, এই ছিল আমাদের ক্লাসের অংশ। তোমাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, তোমরা যারা মনোযোগ দিয়ে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই রিভিউ দিয়ে যাবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই রিভিউ দিও ভাইয়াকে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।